অপর নাম মোহাম্মদ কুদরাতে খোদা, এক বিশ্বনন্দিত বিজ্ঞানী। বাংলাদেশে আব্দুল করিম সাহিত্য বিশারদ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ আর কাজী নজরুল ইসলামের মতোই কুদরাতে খোদা বাঙালি মুসলমানের আত্মবিশ্বাসের প্রতীক। এ জাতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার গুরুত্ব কতটা কুদরাতে খোদার স্মরণ সেজন্য জরুরি। শুধুবৃন্দ, বিজ্ঞানী মোহাম্মদ কুদরাতে খোদার ১২৪তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলা একাডেমি আজ আয়োজন করেছে সেমিনারের। সম্মানিত উপস্থিতি এবং ফেসবুক লাইভে যারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন তাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। আজকের সেমিনারের বিষয় ডক্টর মোহাম্মদ কুদরাতে খোদা একজন আলো দেখানো মানুষ। ডক্টর মোহাম্মদ কুদরাতে খোদা একজন আলো দেখানো মানুষ এ বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করবেন বিজ্ঞান বক্তা ও লেখক জনাব আসিফ। আলোচনা করবেন কথাসাহিত্যিক ও বিজ্ঞান লেখক বাংলা একাডেমির সম্মানিত ফেলো জনাব সুব্রত বড়ুয়া। সেমিনারে সভাপতিত্ব করবেন বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক এবং স্বাগত বক্তব্য প্রদান করবেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক ডক্টর মোহাম্মদ আজম। আমি এখন অনুষ্ঠানের মান্যবর সভাপতি, শ্রদ্ধেয় প্রবন্ধকার, আলোচক এবং স্বাগত বক্তাকে মঞ্চে এসে আসন গ্রহণ করবার জন্য সবিনয় অনুরোধ করছি। ক্রমে মূল অনুষ্ঠান শুরু করছি। প্রথমেই স্বাগত বক্তব্য প্রদান করবেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম। শ্রদ্ধাভাজন সভাপতি, বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক, আজকের প্রবন্ধকার, বিজ্ঞান বক্তা ও লেখক জনাব আসিফ, আলোচক, কথাসাহিত্যিক ও বিজ্ঞান লেখক জনাব সুব্রত বড়ুয়া, আমাদের এখানে সামনে নানান গুণীজন উপস্থিত আছেন, শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ আছেন এবং ডক্টর মোহাম্মদ কুদরাতে খোদার পরিবারের সদস্য আছেন, সদস্য। সবাইকে আমি স্বাগত জানাই আজকের অনুষ্ঠানে। সাধারণভাবে আমাদের পাবলিক ডোমেইনে বিজ্ঞান সম্পর্কিত আলোচনার পরিসর অপেক্ষাকৃত কম। এখানে আমাদের সভাপতি আছেন, তিনি বহুদিন ধরে এই খেদ প্রকাশ করে আসছেন যে বাংলাদেশের পাবলিক স্পেয়ারে যারা নায়ক, যাদেরকে দেখে লোকে আকৃষ্ট হয়, তাদের মধ্যে সাধারণভাবে আমরা বিজ্ঞানীদের কম দেখতে পাই। এটা একটা সমাজের কিছু গতি প্রকৃতি কিংবা সামষ্টিক মনস্তত্ত্ব প্রকাশ করে, যেটা হয়তো খুব প্রশংসনীয় নয়। এটা সমাজের উন্নতির জন্য তার রাজনীতিবিদ এবং তার অন্য বিশেষ করে আর্টস এবং সোশ্যাল সায়েন্স লেভেলের বুদ্ধি চর্চাকারীরা যেমন গুরুত্বপূর্ণ, ঠিক তেমনি অথবা তার চেয়ে অনেক বেশি গুরুত্ব বিজ্ঞানীদের পাওয়া উচিত। যে কোনো কারণে হোক, আমাদের এখানে সেটা ঘটে ওঠে না। তবে এর মধ্যেই অল্প যে কজন বিজ্ঞানী আমাদের সামষ্টিক মানুষের, জাতির সামষ্টিক মানুষের বড় তারকা হিসেবে আবির্ভূত হতে পেরেছেন, যে অল্প কজনের নাম সবাই জানে, তাদের মধ্যে বাংলাদেশে সম্ভবত কুদরাতে খোদা সর্বাগ্রগণ্য। এটা কেন হয়েছে সেটা বোঝা অবশ্য খুব কঠিন নয়। একটা কারণ তো আমরা জানি যে তিনি শুধু খ্যাতিমান বিজ্ঞানী নন, প্রযুক্তিবিদ নন, তিনি একই সঙ্গে বাংলাদেশে বিজ্ঞানের যে কাঠামোগত চর্চা, তার একাডেমিক এবং প্রাতিষ্ঠানিক যে চর্চা, সেটারও বস্তুত আজ পর্যন্ত প্রধান সংগঠক। সরকার কর্তৃক নির্ধারিত হয়েই তিনি কাজটি করেছিলেন, কিন্তু
এক, সরকার যোগ্যতম লোক হিসেবেই তাকে বাছাই করেছিলেন, কিন্তু দ্বিতীয়টি আরো গুরুত্বপূর্ণ, এই ধরনের সরকার নিযুক্ত সংগঠক হিসেবে বাংলাদেশে যারা বিভিন্ন ক্ষেত্রে কাজ করেছেন তাদের মধ্যে খুব কম ব্যক্তি আছেন যারা তাদের ওই কাজের জন্য পরবর্তীকালে প্রশংসিত হয়েছেন। ক্ষুদ্রাতে ক্ষুদা এই বিরল ব্যক্তিদের, বাংলাদেশে আমাদের অভিজ্ঞতা তো বিচিত্র ক্ষেত্রে খুবই খারাপ, এই বিরল ব্যক্তিদের একজন। ওই যে তিনি সরকারি দায়িত্ব প্রাপ্ত হয়ে এই প্রাতিষ্ঠানিক গবেষণার ক্ষেত্রে কাজ করেছিলেন, এটা তার পাবলিক পরিচিত একটা বড় কারণ। আর দ্বিতীয় কারণটা আমাদের আরো বেশি পরিচিত, তিনি বাংলাদেশের প্রথম এবং হয়তো এখন পর্যন্ত সবচেয়ে খ্যাতিমান শিক্ষা কমিশনের প্রধান ছিলেন, এবং সেই শিক্ষা কমিশনের প্রধান হিসেবে তিনি এই বিষয়ে কোনো পক্ষের গুরুতর ভিন্নমত আমলে এনেও বোধহয় এই বিষয়ে সবাই একমত হবেন যে ব্যক্তিত্ব সম্পন্ন এবং দায়িত্বশীল শিক্ষা কমিশন রিপোর্ট প্রদানের জন্য ক্ষুদ্রাতে ক্ষুদা বাংলাদেশে আরো বহুদিন হয়তো নমস্য রেখে যাবে। আমরা জানি যে তার গবেষণারও বিশেষ প্রকৃতি ছিল, সেটা যদি পাবলিকলি খুব বেশি লোক নাও জানে, যারা এই বিষয়ে খোঁজ খবর রাখেন তারা জানেন যে ক্ষুদ্রাতে ক্ষুদার গবেষণার একটা বৈশিষ্ট্য ছিল যে তিনি গবেষণাকে ঠিক তত্ত্বীয় লেভেলে সীমাবদ্ধ না রেখে, কিংবা ল্যাবরেটরিতে সীমাবদ্ধ না রেখে, কিংবা বিদেশি নানান ধরনের সংযোগের মধ্য দিয়ে আমাদের বড় বড় যে সমস্ত বিজ্ঞানী কাজ করেছেন তারা খারাপ কাজ করেছেন মোটেই তা নয়, কারণ বিজ্ঞান এমন এক চর্চা যেটা একটা ইউনিভার্সাল কাঠামো থাকাই উচিত। কিন্তু ক্ষুদ্রাতে ক্ষুদার একটা বড় বৈশিষ্ট্য ছিল যে তিনি এর মধ্যে না রেখে ব্যাপারটার একটা সামাজিকরণ করেছিলেন। তিনি এমন সব বিষয়ে কাজ করেছিলেন যেগুলোর দুটো গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, একটা হলো এর প্রাত্যহিকতার সঙ্গে সম্পর্ক, আরেকটা হলো যেই ব্যাপারটা বাংলাদেশে বসেই বিশেষভাবে সম্ভব, বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপটের সঙ্গে এবং অন্য বাস্তবতার সঙ্গে যেটা সমন্বিত, তিনি কাজ করেছিলেন প্রধানত সেদিকে, এবং এই ক্ষেত্রে তার সাফল্যের পরিমাণ খুবই বেশি। এটাও তার বিজ্ঞানী হিসাবে এবং বড় ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠার আরেকটি কারণ। কিন্তু তার জীবনী পড়তে পড়তে, তার জীবন সম্পর্কে দেখতে দেখতে আমার আরেকটা বিষয়ে খুব আগ্রহ জন্মেছে। সেই বিষয়ে হয়তো তার ক্ষেত্রে অপেক্ষাকৃত কম আলোচনা হয়েছে। আপনারা জানেন যে তিনি কেবল বাঙালি মুসলমান সমাজের সবচেয়ে প্রথম প্রজন্মের বিজ্ঞানী কেবল নন, তিনি ওই সময়ের খুব কম পরিমাণের একজন, আর সবচেয়ে সফল তো বটেই। কিন্তু 1900 সালে জন্মগ্রহণ করা এই ব্যক্তি তার পরিবার সূত্রে, তার পরিবারের যে কন্ডিশন ছিল এবং তার যে পড়াশোনার যে ইতিহাস, এবং সেখান থেকে তার ধরা যাক প্রেসিডেন্সি এবং প্রেসিডেন্সির সঙ্গে তার যোগ, পরবর্তীকালে এমনকি অধ্যক্ষ হিসাবে ইত্যাদি, এই পুরো যদি আমরা লাইনটা টানি তাহলে আমরা একটা দারুণ সোশিও পলিটিক্যাল অ্যান্ড হিস্টোরিক্যাল বিচার বিশ্লেষণের দারুণ মৌকা পেয়ে যাব। আমি খেয়াল করেছি যে এই সমস্ত বিষয়ে যারা কাজ করেন তাদের সামনে অন্যদের উদাহরণ যত বেশি আসে, ধরা যাক তার আগের জেনারেশনের বিখ্যাত লোক মোহাম্মদ শহীদুল্লাহ, ধরা যাক আব্দুল করিম সাহিত্য বিষয়, ধরা হলো বাঙালি মুসলমান সমাজের সবচেয়ে আলোকিত অংশের, মানে আধুনিক অর্থে আলোকিত অংশের প্রথম প্রজন্ম, এবং সেই অর্থে আমরা ক্ষুদ্রাতে ক্ষুদাকে বলতে পারি দ্বিতীয় প্রজন্ম। এই দ্বিতীয় প্রজন্ম সূত্রে আমাদের সামাজিক ঐতিহাসিক বিচার বিশ্লেষণের মধ্যে ক্ষুদ্রাতে ক্ষুদা খুব বেশি উল্লেখিত হয়েছে এটা আমার চোখে পড়ে, কিন্তু হতে পারতো। আমার ধারণা ওই যে বিজ্ঞানী বলে একটা বিশেষ ক্যাটাগরি হওয়ার কারণে এই বস্তু আসে না, কিন্তু আসা খুবই সম্ভব। এবং তাহলে আমরা দেখবো যে তিনি এমন এক প্রজন্মের মানুষ ছিলেন যেই প্রজন্মে হিন্দু এবং মুসলমান সম্পর্কের মধ্যে একটা সমন্বয়বাদিতা খুব প্রবল ছিল। তার আগের জেনারেশনও ঘটে এবং ওই জেনারেশনও ঘটে, এবং তারা বলেন শেষ জেনারেশন। তার পরের জেনারেশন কিন্তু যাদের জন্ম 1920-এর কাছাকাছি সময়ে, তারা কিন্তু স্বাতন্ত্র্যবাদী একটা দৃষ্টিভঙ্গি থেকে বেড়ে উঠেছে। স্বাতন্ত্র্য এবং সমন্বয়বাদী যারা এই শব্দের সঙ্গে যাদের পরিচয় নেই তাদের বলি যে যারা সাধারণভাবে মুসলমানদের আলাদা অবস্থান চেয়ে পরবর্তীকালে পাকিস্তান মুভমেন্ট করেছিলেন, তাদেরকে আমাদের ইতিহাসে বিচিত্র ক্ষেত্রে স্বাতন্ত্র্যবাদী নামে চিহ্নিত করা হয়, এবং যারা ওই ঘরানার ছিলেন না তাদেরকে আমরা সাধারণত সমন্বয়বাদী বলে থাকি, ব্যতিক্রম সহ।
এই যে স্বাতন্ত্র্যবাদী এবং সমন্বয়বাদী এই দুই গ্রুপকে আমাদের এখানে ভালো এবং খারাপ, খারাপ এবং ভালো ইত্যাদি বলে বিচার বিবেচনা করার একটা রেওয়াজ আছে। এটা একটা খারাপ রেওয়াজ, এটা একটা নিম্ন শ্রেণীর রেওয়াজ। কারণ ইতিহাস ঘাটলে আমরা দেখবো যে এগুলো আসলে প্রজন্মের উপর নির্ভর করে, কে কোন প্রজন্মের মানুষ এবং কে কোন বাস্তবতার মধ্যে বড় হয়েছে। এই কথা মাথায় রাখলে আমরা এই কুদরাতি ক্ষুধাকে আমরা অনেক ভালোভাবে ব্যাখ্যা করতে পারবো। যিনি 1900 সালে জন্মাচ্ছেন এবং 1920-এর দশকে একজন তাগড়া তরুণ হিসেবে, একজন অত্যন্ত সম্ভাবনাময় তরুণ হিসেবে কলকাতায়, অত্যন্ত মেধাবী ছাত্র হিসেবে কলকাতায় বড় হচ্ছেন এবং ওই দৃষ্টিভঙ্গি থেকে বড় হচ্ছেন। এবং প্রেসিডেন্সি কলেজের সঙ্গে তার কোনো প্রেসিডেন্সি, আপনারা জানেন যে দ্য বেস্ট হাব এবার প্রডিউস ইন ক্যালকাটা লিটারেরি মানে এডুকেশনাল হাব, সেখানে তিনি বড় হচ্ছেন এবং রাজত্ব করছেন। এবং তার মানসিকতার মধ্যে ওই যে সমন্বয়বাদী এই ব্যাপারটা খুব জোরালোভাবে ছিল। এবং আপনারা যারা খোঁজখবর রাখেন তারা জানেন যে এটা পুরো পাকিস্তান পিরিয়ডে এটা অব্যাহত ছিল এবং এরপরে বাংলাদেশ পিরিয়ডও অব্যাহত ছিল। এবং অনেকেই ওই দৃষ্টিভঙ্গির বহিঃপ্রকাশ তার শিক্ষা কমিশন রিপোর্টে ব্যাপকভাবে ঘটেছে বলে বেসিক্যালি তার খানিকটা নিন্দামন্দ করে থাকেন। আমি বলবো যে ব্যাপারগুলো কিভাবে না দেখে একটা সমাজের সামগ্রিক বিকাশের জন্য প্রয়োজনীয় নানান ক্যাটাগরি হিসেবে আমরা যদি ভাবতে পারি, তাহলে আমরা এই ব্যাপারগুলোকে আমাদের জাতীয় ইতিহাসের সঙ্গে, জাতীয় ঐতিহ্যের সঙ্গে অনেক বেশি গভীর প্রগাঢ়ভাবে মিলিয়ে দেখতে পারবো। কুদরাতি ক্ষুধা নিঃসন্দেহে আমাদের যা কিছু মহান, যা কিছু শ্রেষ্ঠ, যা কিছু সম্মানজনক এবং যা কিছু আজকের দিনেও বিচার বিশ্লেষণ করা আমাদের জন্য খুবই সামষ্টিক অস্তিত্বের জন্য জরুরি, তারই অংশ। আমি তাকে শ্রদ্ধা জানাই এবং আজকে যে প্রবন্ধ পঠিত এবং আলোচনা হবে সেগুলো উপভোগ করার জন্য আপনাদের আমন্ত্রণ জানাই। ধন্যবাদ সবাই। সমবেত সুধী, এ পর্যায়ে ডক্টর মোহাম্মদ কুদরাতি ক্ষুধা একজন আলো দেখানো মানুষ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করবেন বিজ্ঞান বক্তা ও লেখক জনাব আসিফ। আমি জনাব আসিফকে তার প্রবন্ধ উপস্থাপনের জন্য বিনীত অনুরোধ করছি। দর্শক শ্রোতা এবং মঞ্চে উপবিষ্ট সভাপতি শ্রদ্ধা এবং মহাপরিচালক মহোদয় এবং বাংলা একাডেমি যে আমাকে এরকম একটি প্রবন্ধ পাঠ করার সুযোগ দিয়েছেন, সেই জন্য আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। কুদরতি ক্ষুধা সম্পর্কে আমার আগে যে মহাপরিচালক মহোদয় যে কথাগুলো বলে গেলেন তা আসলে আমি আমার জন্য খুব ভালো হলো, কারণ এটা একটা পটভূমি তৈরি হলো যে আসলে কুদরতি ক্ষুধা কত বড় মাপের একজন মানুষ এবং কত, সবচেয়ে বড় কথা, কত বড় মাপের মানুষ, তার চেয়েও বড় ব্যাপার যে কি পরিমাণ নমনীয় এবং কাজ করে গেছেন। কাজ করাই গুরুত্বপূর্ণ। সময় একদিন বলবে, আলো একদিন আসবে। যাই হোক, কুদরতি ক্ষুধাকে তিনি চেয়েছিলেন একটি বিজ্ঞান মনস্ক প্রজন্ম গড়ে তুলতে। অভিজ্ঞতা থেকে তিনি শিক্ষা নিয়েছিলেন, বুঝেছিলেন এছাড়া কোনো উপায় নেই। স্বাধীনতা লাভের পরপর ৭২ সালে বাংলাদেশ সরকারও বিষয়টি অনুভব করেছিলেন আন্তরিকভাবে। দেশের শিক্ষা ব্যবস্থা পুনর্গঠনে তাকে সভাপতি করে একটি শিক্ষা কমিশন তারা গঠন করেন। পরবর্তীকালে এই শিক্ষা কমিশন পরিচিতি পায় কুদরাতি ক্ষুধা শিক্ষা কমিশন নামে। পরে জেনেছি ডক্টর ক্ষুধা ছিলেন একজন ছাত্রবৎসল শিক্ষক, অল্প বয়সে প্রেসিডেন্সি কলেজের অধ্যক্ষ হয়েছিলেন, ছিলেন অসাধারণ রসায়নবিদ, হয়ে উঠতে পারতেন বিশ্বের একজন প্রতিযশা বিজ্ঞানী। তবে সেদিকে না গিয়ে উভয় বাংলার বিজ্ঞান চর্চার অবকাঠামো নির্মাণ এবং তারই ভিত্তিতে শিল্পায়নের বিকাশে জীবনকে উৎসর্গ করেছিলেন। গড়ে তুললেন BCSIR, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ। নানা ঘাত প্রতিঘাতে তিনি বুঝতে পারলেন সবকিছুই বৃথা যাবে যদি নবপ্রজন্ম বিকাশে দেশের শিক্ষায় যুগ উপযোগী অবকাঠামো না গড়ে তুলতে পারা যায়। অবকাঠামো নির্মাণে তিনি মনোযোগী হলেন, সম্পন্ন করলেন শিক্ষা কমিশনের রিপোর্ট, তবে তা বাস্তবায়নের সুযোগ আর মিলল না। দেশের প্রয়োজনে ফলিত বিজ্ঞানে তার মনোযোগের কারণে অনেকে ভেবে থাকেন তিনি বুঝি মৌলিক বিজ্ঞান চর্চায় তেমন উৎসাহী নন। পদার্থবিজ্ঞানের অধ্যাপক হারুনুর রশিদের একটি স্মৃতিচারণ থেকে এই বিষয়টি স্পষ্ট হয়। তিনি মূলত বিজ্ঞানের মৌলিক চর্চা কতটা ভালোভাবে অনুধাবন করেছিলেন তা আমরা বুঝতে পারি। ঘটনাটি ঘটেছিল ক্ষুধার উপস্থিতিতে থাকা সিলেকশন কমিটির এক সভায়।
দুঃখের বিষয় উপাচার্য, ডিন এবং বিভাগীয় চেয়ারম্যান সবাই তাত্ত্বিক বিজ্ঞান সম্পর্কে সম্যক ধারণা রাখেন না। তাদের কথা হচ্ছে এই যে বাংলাদেশের মতো গরিব দেশে এখন ফলিত গবেষণার প্রয়োজন বেশি। সবার বক্তব্যের শেষে শান্তভাবে উঠে দাঁড়ালেন কুদরতে খোদা, বললেন, বিশ্ববিদ্যালয় পর্যায়ে যে গবেষণা করা হয় তাকে তাত্ত্বিক বা ফলিত এইভাবে ভাগ করা ঠিক নয়। আসলে এখানে সব পঠন পাঠন এবং গবেষণা মূলত তাত্ত্বিক, কেননা বিশ্ববিদ্যালয়ের তরুণ গবেষকের মেধা নিয়োজিত হবে জ্ঞানের পরিসীমা বাড়ানোর জন্য। নতুন জ্ঞান প্রয়োগের ব্যাপারে তার উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নাই। কাজ যদি ভালো হয় তবে একদিন না একদিন প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোথাও না কোথাও তার প্রয়োগ হবেই। ভালো কাজ যে করেছে তাকে উৎসাহ দেওয়া বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব, অন্য কিছু নয়। এই কথার মাধ্যমে তিনি তার বৈজ্ঞানিক কাজের দর্শনকে তরুণ প্রজন্মের কাছে তুলে ধরতে চেয়েছিলেন, আর এই বিষয়ে তার স্বচ্ছতা অনুধাবন করতে কোনো অসুবিধা হয় না আমাদের। বাঙালি জাগরণের প্রথম দিকে জগদীশচন্দ্র বসু, আচার্য প্রফুল্লচন্দ্র রায়, রাধা গোবিন্দ চন্দ্র, উনি যশোরের ছিলেন, মেঘনাথ সাহা, সত্যেন্দ্রনাথ বসু, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বসে সমস্ত তার সবচেয়ে জীবনের সেরা কাজই করেছেন, অবিভক্ত বাংলায় বিজ্ঞানের প্রভাব তৈরি করতে পেরেছিলেন। তাতে শেষ দিকে কাজী মোতাহার হোসেন ও কুদরতে খোদাও যোগ দিয়েছিলেন। সেই স্রোতধারায় 47-এর দেশ বিভাগ হয়ে স্বাধীন বাংলাদেশে এসে তারা স্থির হলেন। ফলে তারা শুধু বাংলাদেশের বিজ্ঞান চিন্তার অগ্রদূত নয়, তারা এসব ভাঙা গড়ার খেলায় একটা সংযোগ বিন্দু, যা বিজ্ঞান ও প্রযুক্তির ঐতিহ্য নির্মাণে গুরুত্বপূর্ণ সহায়তা করে। বিশেষত কুদরতে খোদা ভীষণভাবে উল্লেখযোগ্য। মুসলিম পরিবারে জন্ম এবং দেশ বিভাগের পর পূর্ব বাংলার অবস্থান করায় এই অঞ্চলের মানুষেরা তাকে দেখে অনুপ্রাণিত বোধ করেছিলেন। পৃথিবীতে বিজ্ঞানের পুরনো ধারণাগুলো সরিয়ে দিয়ে নতুন ধারণা জায়গা করে নিচ্ছে, এমন একটি সময় কুদরতে খোদার জন্ম। উদাহরণস্বরূপ ম্যাক্স প্ল্যাঙ্কের এই ধ্রুবক আবিষ্কারের কথা বলা যায়। এই ধ্রুবক শুধু পদার্থ বিজ্ঞানের নয়, গোটা পৃথিবীর ইতিহাসে এক নতুন যুগের সূচনা করে, জন্ম দেয় কোয়ান্টাম পদার্থবিজ্ঞানের। আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্ব পরম সময়ের ধারণা ভেঙে চিন্তার জগতে আলোড়ন তোলে। পদার্থ ও শক্তি একে অন্যের রূপান্তরের মাধ্যমে বিজ্ঞানকে এক নতুন স্তরে নিয়ে যায়। মাদাম কুরি, জে থমসন, রাদারফোর্ড, নিলস বোরের পরমাণু অভ্যন্তর উন্মোচন এক নতুন কৌতূহল উদ্দীপক বর্ণময় জগতের সন্ধান দেয়, যা মানব চিন্তাকে নতুন পথের সারথি করে। ঠিক এই সময় কুদরতে খোদা পশ্চিমবঙ্গের বীরভূমের মার গ্রামে এক সম্ভ্রান্ত পীর পরিবারে জন্মগ্রহণ করেন। সময়টি ছিল 1900 সালের 1 ডিসেম্বর। তার বাবা ছিলেন খন্দকার আব্দুল মুকিত, মা সৈয়দা ফাসিয়া খাতুন। তাদের 7 সন্তানের মধ্যে কুদরতে খোদা ছিলেন দ্বিতীয়। কুদরতে খোদার নাম রেখেছিলেন কুদরতের বাবার পীর, কলকাতার তালতলার হযরত সাইদ শাহ মুর্শিদ আল কাদেরী। বাবা আব্দুল মুকিত তৎকালীন সময়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিএ পাশ করলেও ইংরেজদের চাকুরি তিনি করেননি। খন্দকার আব্দুল মুকিত পীর বংশের সন্তান হওয়ায় কুদরতে খোদাকে মাদ্রাসায় ভর্তি করিয়ে দেন। তখন গ্রীষ্মকালের ছুটি চলছে। মামার এক চাচাতো ভাই বাড়িতে এলেন। তিনি কলকাতা থেকে পড়াশোনা করতেন। তিনি এক পয়সাতে খোদাকে একখানা বর্ণবোধ কিনে দিলেন। সেদিন সকালে তিনি অনেকগুলো পড়া করতে বললেন। বিকালে খোদাকে খেলতে দেখার সময় কাছে ডাকলেন মামা। সেই বইটি সম্পর্কে জিজ্ঞাসা করলে বালক খোদা সব মুখস্থ উত্তর দেন। তিনি বালক খোদার মেধা দেখে তাকে মাদ্রাসা থেকে ছাড়িয়ে এনে মার গ্রামের এমই স্কুলে ভর্তি করানোর ব্যবস্থা করেন। সেখানকার পণ্ডিত মশাই তাকে খুব ভালোবাসতেন। তার চেষ্টা ভালোবাসায় খোদা পরপর 2 বছর ডাবল প্রমোশন পান। খোদা এক জায়গায় লিখেছেন, 1909 কি 10 সালে আমি কলকাতা যাই। সেখানে আমি উডবার্ন এমই স্কুলে ভর্তি হই। ছাত্র প্রায় সবাই মুসলমান ছিলেন। পড়াশোনার মাধ্যম ছিল উর্দু, আর সেখানে প্রায় হইচই বাধ্য উর্দুভাষী আর বাঙালিদের মধ্যে। স্কলারশিপ নিয়ে এমই পাশ করার পর আমি কলকাতা মাদ্রাসায় ভর্তি হই এবং সেখান থেকে প্রথম বিভাগে ম্যাট্রিক পাশ করি। সেটা ছিল 1918 সাল। এরপর আরম্ভ হয় প্রেসিডেন্সি কলেজে দীর্ঘ জীবন। দীর্ঘ একটানা 6 বছর। প্রেসিডেন্সি কলেজ থেকে 1925 সালে আমি রসায়ন বিদ্যায় এমএসসি পাশ করি। কলেজ জীবনে আমায় সবচেয়ে বেদনা দিয়েছে ছাত্র এবং অধ্যাপকদের প্রবল সাম্প্রদায়িক মনোভাব।
এটা থেকে আমরা বুঝতে পারি সেই সময় হিন্দু মুসলিম টানাপোড়েন। আবার এটাও ভাবি প্রেসিডেন্সি কলেজ ভবিষ্যৎ নির্মাণে কাজ করে চলেছে। জগদীশচন্দ্র বসু এই কলেজে দীর্ঘকাল কাজ করে গেছেন। ব্যক্তিগতভাবে আমার নানা কাশিম আলী 1918 সালে এই কলেজ থেকে বিএ পাশ করেন। তিনি আরও লেখেন, রেজাল্ট বের হওয়ার সময় এক ঘটনা ঘটল। সহপাঠী অশোক সেন এসে জানালেন, খবর খুব ভালো, তুমি প্রথম বিভাগে প্রথম হয়েছ। পরে শুনলাম এক গোল দেখেছে। আমি আর আমার সহপাঠীকে ব্র্যাকেটে প্রথম করার চেষ্টা করা হচ্ছে। পরবর্তী সময় এক অধ্যাপক জানিয়েছিলেন আমার বন্ধু আমার থেকে 100 নম্বর কম পেয়েছিলেন, কিন্তু তার নম্বর বাড়িয়ে দিয়ে আমার সমান করার চেষ্টা চলছিল। প্রতিবন্ধক হয়ে দাঁড়ালেন স্যার পিসি রায়, মানে প্রফুল্লচন্দ্র রায়, যে রসায়নের এবং ভারতবর্ষের কর্মবীর। তিনি তাদের বললেন, আরে ব্র্যাকেট করতে চাও, কিন্তু এই যে 100 নম্বরের ব্যবধান। প্রতিবন্ধক হয়ে দাঁড়ালেন স্যার পিসি রায়, এ কোন আইনে করবে? শেষ পর্যন্ত আমার শীর্ষস্থানের অভাব থাকলো। তখন বিদেশ পড়ার জন্য ঢাকা ও কলকাতা বিশ্ববিদ্যালয়ে 2টো করে বৃত্তি দেওয়া হতো, রাষ্ট্রীয় বৃত্তি। আমাকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বাড়ি থেকে তার করে এনে বৃত্তির জন্য দরখাস্ত করতে বলেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত আমার ভাগ্যে জোটেনি। স্যার আব্দুর রহিম আমার কাছে সব শুনে অত্যন্ত রেগে গেলেন। তিনি কর্তৃপক্ষের কাছে কাগজপত্র চেয়ে পাঠালেন। শেষ পর্যন্ত গলদ ধরা পড়ল, আমি বিদেশ যাবার বৃত্তি পেলাম। 1925 সালে এমএসসি পাশ করার পর কুদরতে খোদা সরকারি বৃত্তি নিয়ে লন্ডন বিশ্ববিদ্যালয়ে যান। সেখানে তিনি স্যার জে.এফ. থর্পের অধীনে থিসিস করেন। কুদরতে খোদাকে স্বাধীনভাবে গবেষণা করতে দেন প্রফেসর থর্প। 4 বছরের মধ্যে লন্ডন বিশ্ববিদ্যালয়ে তিনি রেকর্ড পরিমাণ কাজ করেন। লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে স্টেনলেস কনফিগারেশন অফ মাল্টিপ্লামেট বিষয়ে গবেষণার জন্য 1929 সালে রসায়নে ডক্টর অফ সায়েন্স ডিগ্রি লাভ করেন। ডিএসসি ডিগ্রি লাভের পর দেশে ফিরে এসে প্রেসিডেন্সি কলেজে তিনি প্রেমচাঁদ রায় বৃত্তি নিয়ে গবেষণা থিসিস লেখেন। তিনি আরো লেখেন, আমি একমাত্র মুসলিম ছাত্র যে বৃত্তি লাভ করেছে। 2.5 বছর ধরে প্রেসিডেন্সি কলেজে বৃত্তি নিয়ে আবার একটি থিসিস শুরু করলাম। নতুন থিসিসের কাজ আমি লন্ডনেই করেছিলাম, তাই আমার স্কলার হতে কোনো অসুবিধা ছিল না। কুদরতে খোদা 1931 সালে প্রেসিডেন্সি কলেজে শিক্ষক হিসেবে যোগদানের মাধ্যমে কর্মজীবন শুরু করেন। 1936 সালে তিনি এই কলেজের বিভাগীয় প্রধান হিসাবে দায়িত্ব গ্রহণ করেন। 1942 সালে প্রধানমন্ত্রী শেরেবাংলা একে ফজলুল হক তাকে ইসলামিয়া কলেজের অধ্যক্ষ নিযুক্ত করেন এবং 1946 সালে প্রেসিডেন্সি কলেজে অধ্যক্ষ হিসাবে যোগদান করেন। 1947 সালে দেশ বিভাগের পর ডক্টর কুদরতে খোদা পূর্ব পাকিস্তানে চলে আসেন এবং জনশিক্ষা পরিচালকের দায়িত্ব নেন। অতঃপর তিনি পাকিস্তান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞান বিষয়ক উপদেষ্টা হিসাবে নিয়োজিত হন 1950 থেকে 53। সে সময় তার জীবন আনন্দময় ছিল না। রাতে পাটকেল পড়া শুরু হলো। করাচিতে থাকা তার জন্য অসম্ভব হয়ে উঠল। 1953-54 সাল পর্যন্ত পূর্ব পাকিস্তান মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং 1955 থেকে 1963 সাল পর্যন্ত পাকিস্তান বিজ্ঞান শিল্প গবেষণাগুলোর পরিচালক ছিলেন। অক্লান্ত পরিশ্রমে তিনি চট্টগ্রাম রাজশাহীতে গড়ে তোলেন বিজ্ঞান ও শিল্প গবেষণাগার। বাংলাদেশের দেশীয় শিল্পের বিকাশ হয় তার হাত দিয়ে। 1963 সালে চাকুরি থেকে অবসর নিয়ে পাকিস্তান কেন্দ্রীয় বাংলা উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিযুক্ত হন। জীবনের প্রথম দিকে তিনি রিনচেন টাউটোমেরিজম বা স্টোরিও কেমিস্ট্রি নিয়ে যে কাজ করেছিলেন তা ছিল তাত্ত্বিক। তারপর সিএসআরে তিনি মাছ, ফল, চর্বি, কাঠি, মিষ্টি আলু, লেমন ঘাস ইত্যাদি নিয়ে ফলিত গবেষণা করেন। পরবর্তীতে তার গবেষণার বিষয়বস্তু ছিল বনৌষধ, গাছগাছরার গুণাগুণ, পাট, লবণ, কাঠকয়লা, মৃত্তিকা ও অন্যান্য খনিজ পদার্থ। বিজ্ঞানী হিসাবে তার ও সহকর্মীদের 18টি আবিষ্কারের প্যাটেন্ট রয়েছে, যার মধ্যে 9টি পাট সংক্রান্ত। এর মধ্যে পাট ও পাটকাঠি রেওয়ান, পাটকাঠি থেকে কাগজ, রস ও গুড় থেকে মল্ট ভিনেগার আবিষ্কার উল্লেখযোগ্য। পাটকাঠি থেকে মন্ড তৈরি করে সে মন্ড থেকে অতি উন্নত মানের দৃঢ় তক্তা করার পদ্ধতি আবিষ্কার করেছেন। পার্টেস্কাট কুদরতে খোদার বিশেষ অবদান। সমুদ্রের পানি থেকে লবণ চাষীরা যে পদ্ধতিতে লবণ তৈরি করেন তা থেকে শুধু খাবার লবণ বা সোডিয়াম ক্লোরাইড সংগ্রহ করা সম্ভব হয়, কিন্তু সমুদ্রের পানিতে লবণ ছাড়াও প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম সালফেট ও ম্যাগনেসিয়াম ক্লোরাইড ও স্বল্প মাত্রায় ব্রোমিন থাকে,
রাসায়নিক প্রচুর পরিমাণে ব্যবহৃত হয় এবং প্রচুর বৈদেশিক মুদ্রা খরচ করে এসব বাংলাদেশে আমদানি করা হতো। কুদরতের খোদা প্রথম হিসাব করে দেখান, বড় কোনো কারখানায় বৈজ্ঞানিক পথে লবণ আরোহণ করা হলে সেই কারখানা যদি 1 লাখ টন লবণ উৎপাদন করে, তবে সেখানে তার পাশাপাশি বাই প্রোডাক্ট হিসাবে 10,000 টন ম্যাগনেসিয়াম ক্লোরাইড, 10,000 টন ম্যাগনেসিয়াম সালফেট ও সেই অনুপানে পটাশিয়াম ক্লোরাইড উৎপন্ন হবে। পৃথিবীব্যাপী সব বিজ্ঞানীদের মিলিত প্রচেষ্টার ফলাফল যে বিজ্ঞান বা বিজ্ঞান প্রক্রিয়া, যেটাকে আমরা বলি সায়েন্টিফিক প্রসেস, সেখানে প্রত্যেককে যুগান্তকারী কোনো অবদান রাখবেন এমন কোনো নিশ্চয়তা নেই। প্রত্যেকটি বিজ্ঞানীর কর্মপ্রচেষ্টার স্রোতধারা তা কখনো কখনো একটি বিন্দুতে উন্নয়ন আমরা করতে পারলেই সমাজকে নিয়ে সামনের দিকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়া যাবে। কুদরতে খোদার প্রতিষ্ঠাটা মূলত সেরকমই ছিল যে একটা পটভূমি নির্মাণ তিনি করে যাবেন। সেই লক্ষ্যে সেদিক দিয়ে চিন্তা করলে কুদরতে খোদা সেই ছোট ছোট কাজের মাধ্যমে পুরোটি জাতিকে এবার বাংলা হোক ওপার বাংলা হোক, অর্থাৎ পশ্চিম বাংলার কথা বলছি, বাংলাদেশ বা পশ্চিম বাংলা, ভবিষ্যৎ প্রজন্ম যেন অপেক্ষাকৃত মসৃণ পথে চলতে পারে তারই প্রণোদনা তার জীবনব্যাপী তিনি জুগিয়ে চলেছিলেন। ডক্টর খোদার প্রথম বৈজ্ঞানিক প্রবন্ধ 1926 সালে লন্ডনের জার্নাল অফ কেমিক্যাল সোসাইটিতে প্রকাশিত হয়। এই প্রবন্ধে তিনি কার্বন সাইক্লোহেক্সেন অ্যাসিটিক অ্যাসিড তৈরি করা সম্পর্কে আলোচনা করেছেন। এটি কিন্তু খুবই একটি তাত্ত্বিক গবেষণা এবং খুব প্রমিজিং। আমি খুব চিন্তা করি যে 1926 সাল 27 সালটা সারা পৃথিবীতে তখন কি চলছিল। ওই সময় হাইজেনবার্গ বা টিব্রোগ্লিরা তাদের সবচেয়ে পদার্থবিজ্ঞানের সবচেয়ে আধুনিকতম তত্ত্বগুলো দান করছে, এবং আমাদের এই জায়গা থেকেও যারা উঠে এসেছেন তারাও সেই জায়গার সাথে একই স্রোতে ভাষার কি আপ্রাণ চেষ্টা এবং সংগ্রাম করে যাচ্ছে। 1929 সালে ওই একই জার্নালে কার্বক্সি অ্যাসিটিল ডাইমিথাইল বিউটারিক অ্যাসিডের রিং চেইন টাউটেমেরিজম নিয়ে আলোচনা করেন। পরে আরও 3টি প্রবন্ধে মোটামুটি ওই একই বিষয়ে পরবর্তী গবেষণালব্ধ ফলের বিবরণ দেন। 1930 সালের দিকে ডক্টর খোদা স্টিরিও কেমিস্ট্রি নিয়ে গবেষণা শুরু করেন। 1947 সাল পর্যন্ত 17 বছরে তিনি ইন্ডিয়ান জার্নাল অফ কেমিস্ট্রিতে 14টি গবেষণাপত্র প্রকাশ করেন। খ্যাতনামা নেচার পত্রিকাতে তিনি এ সময় স্টেনলেস মনোসাইক্লিক রিং এবং মাল্টিপ্লানার সাইক্লোহেক্সেন রিং নামে 2টি প্রবন্ধ প্রকাশ করেন। বিজ্ঞান সাহিত্য রচনায় ডক্টর খোদা পথিকৃতের ভূমিকা রেখেছেন। মাতৃভাষা শিক্ষাদান ছাড়া যে বিজ্ঞান চর্চা সম্ভব নয়, এটা তিনি লালন করতেন। এ ব্যাপারে প্রেরণা পেয়েছিলেন স্বয়ং রবীন্দ্রনাথের কাছ থেকে। ডক্টর কুদরতে খোদার প্রকাশিত বাংলা বিজ্ঞান গ্রন্থের মধ্যে বিশেষভাবে উল্লেখ করা যায় যুদ্ধোত্তর বাংলার কৃষি ও শিল্প, যা বিশ্বভারতী থেকে প্রকাশিত হয়েছিল রবীন্দ্রনাথের অনুরোধে। 1936 সালে কুদরতে খোদাকে তদানীন্তন ওই সময়কার সরকার শিক্ষা সপ্তাহ উদযাপনের দায়িত্ব দেন। খোদা বলেছেন, সে সময় রবীন্দ্রনাথের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক খুঁজে পায়। রবীন্দ্রনাথ শিক্ষা সপ্তাহে একটি নিবন্ধ পড়লেন, নাম সিঙ্গার সাঙ্গীকরণ। সেখানে তিনি উচ্চকণ্ঠে বললেন, শিক্ষা কিছুতেই সম্পূর্ণ হতে পারে না মাতৃভাষার মাধ্যম ছাড়া। পাকিস্তান আমলে এদেশে রবীন্দ্র সাহিত্য নিষিদ্ধ হলে তার প্রতিবাদে যারা এগিয়ে এসেছিলেন তিনি ছিলেন তাদের অন্যতম। বাঙালি মুসলমান জাগরণের সূচনা হয় বিশ্বত্যাগের গোড়ার দিক থেকে, আর এই জাগরণের প্রথম সারির ফসল যারা ডক্টর মোহাম্মদ কুদরতে খোদা তাদের মধ্যে অন্যতম ছিলেন। ডক্টর খোদা ছিলেন একজন গ্রন্থকারী এবং শিক্ষাবিদ। শিক্ষায় অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে 1976 সালে 21 পদক এবং 1984 সালে মরণোত্তর স্বাধীনতা পুরস্কারে ভূষিত করে। তিনি ছিলেন পুরো উপমহাদেশের শিল্প বিকাশে গুরুত্বপূর্ণ চরিত্র। খ্যাতনামা রসায়নবিদ প্রফুল্লচন্দ্র রায়ের প্রিয় ছাত্রদের একজন হয়ে উঠেছিলেন একজন কর্মবিদ। প্রথম জীবনে ছিলেন একজন শিক্ষক, তারপর একজন বিজ্ঞান প্রশাসক। বিবিধ কাজে তিনি মনোনিবেশ করেছেন, সুচারু নিষ্ঠা সহকারে তা সম্পন্ন করেছেন। কর্মজীবনের এই স্থিতিশীলতার অভাব বিজ্ঞান গবেষণায় বৈশ্বিক সফলতা হয়তো তার আসেনি। এটা এক অর্থে দ্বিতীয় বিশ্বে যারা বিজ্ঞান চর্চা করেন তাদের জন্য নিয়তি বলা যায়। তারপরও বিশুদ্ধ ফলিত রসায়নে উপমহাদেশে বিজ্ঞান বিকাশের স্তরের বিচারে তার মূল্য খুবই গুরুত্বপূর্ণ। ডক্টর খোদা আন্তর্জাতিক ও জাতীয় জার্নালে তার মৌলিক গবেষণাপত্র প্রকাশ করেছেন 102টি, এর মধ্যে 18টি গবেষণার তিনি প্যাটেন্ট লাভ করেন। দেশি বিদেশি বহু আন্তর্জাতিক বিজ্ঞান সংস্থার সঙ্গে তিনি জড়িত ছিলেন। লন্ডন কেমিক্যাল সোসাইটি, ইন্ডিয়ান কেমিক্যাল সোসাইটি অফ সায়েন্স, পাকিস্তান একাডেমি অফ সায়েন্সের ফেলো ছিলেন।
তিনি সক্রিয় সদস্য ছিলেন লন্ডন সোসাইটি অফ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ এবং আমেরিকান কেমিক্যাল সোসাইটি। পাকিস্তান একাডেমি অফ সায়েন্সের তিনি ছিলেন প্রতিষ্ঠাতা সদস্য। স্বাধীনতার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করেন। এই সময় কুদরতে খুদার প্রাসঙ্গিকতা কি? বাংলাদেশের স্বাধীনতা লাভের পর দেশের শিক্ষা ব্যবস্থা পুনর্গঠনের জন্য যে শিক্ষা কমিশন গঠন করা হয়, কুদরতে খুদা তার সভাপতি নির্বাচিত হন। কুদরতে খুদা শিক্ষা কমিশনের রিপোর্টটি প্রকাশিত হয় 1974 সালের মে মাসে বাংলাদেশ শিক্ষা কমিশন রিপোর্ট নামে। এটি পরিশিষ্টবাদে 36টি অধ্যায় ছিল, পৃষ্ঠা সংখ্যা ছিল 430টি। এখানে দেশের সমগ্র শিক্ষা কাঠামো নিয়ে চিন্তা করা হয়েছিল। বাস্তবায়ন হলে মানুষগুলো পাল্টাতো, এদেশের সমাজও পাল্টে যেত। কুদরতে খুদা শিক্ষা কমিশন 1972 সালে গঠন করা হয়। এই কমিশন 1972 সালে তার রিপোর্ট দাখিল করে। দেশের আর্থসামাজিক, রাজনৈতিক, সংস্কৃতির উপর ভিত্তি করে রিপোর্টটি প্রণয়ন করা হয়। রিপোর্ট তৈরিতে সমসাময়িক বিশ্বের অন্যান্য দেশের অবস্থা বিবেচনা করা হয়। কুদরতে খুদা শিক্ষা কমিশন রিপোর্টে বাংলাদেশের নতুন প্রণীত সংবিধানের মৌলিক বিষয়টি প্রতিফলিত হয়। রিপোর্টটি পরীক্ষা নিরীক্ষার পর বাস্তবায়নের জন্য প্রাথমিক পদক্ষেপ গ্রহণ করা হয়, কিন্তু অনিবার্য কারণবশত কমিটির সুপারিশ বাস্তবায়ন বিলম্বিত হয়। এই কমিশনের সুপারিশের আলোকে জাতীয় শিক্ষাক্রম সিলেবাস প্রণয়নের জন্য দেশের 47 জন স্বনামধন্য শিক্ষাবিদকে নিয়ে প্রফেসর শামসুল হুদাকে প্রদান করে 1976 সালে একটি জাতীয় কমিটি গঠন করা হয়। এই কমিটি 1976, 1977, 1988 সালে 7টি ভলিউমের রিপোর্ট সরকারের কাছে দাখিল করে। কুদরতে খুদা কমিশন প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষায় উল্লেখযোগ্য পরিবর্তনের সুপারিশ করে। কমিশনের রিপোর্ট অনুসারে প্রাথমিক শিক্ষা হবে 8 বছর, অর্থাৎ ক্লাস 1 থেকে 8ম শ্রেণী, এবং মাধ্যমিক শিক্ষা হবে 4 বছর, এবং উচ্চ শিক্ষা ক্ষেত্রে অর্থাৎ ক্লাস 9 থেকে ক্লাস 12 পর্যন্ত। উচ্চ শিক্ষার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়তে 4 বছরের ডিগ্রি কোর্স, 1 বছরের মাস্টার্স কোর্সের সুপারিশ করা হয়। কারিকুলাম, সিলেবাস, পাঠ্যপুস্তক বিষয়ে কমিশনের প্রাথমিক স্তরের যোগ্যতা ভিত্তিক একইরূপ কারিকুলামের সুপারিশ করে। শিক্ষার বিভিন্ন স্তরে মূল্যায়নের ক্ষেত্রে গ্রেডিং পদ্ধতি প্রবর্তনের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয় সেই সময়। এছাড়াও অনেক গুরুত্বপূর্ণ পদক্ষেপের কথা বলা হয়। তার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ শিক্ষা কমিশন রিপোর্ট প্রণীত হলেও আমাদের দুর্ভাগ্য, শিক্ষা কমিশনের রিপোর্ট বাস্তবায়ন হয়নি আজও। 1977 সালের 4 অক্টোবর হাসপাতালে তাকে ভর্তি করা হয় এবং 3রা নভেম্বর তার মৃত্যু হয়। প্রথম দিকের বাঙালি মুসলমান হিসাবে বিজ্ঞান গবেষণার ক্ষেত্রে তার ভূমিকা, দেশের বিজ্ঞান ও শিক্ষা প্রসারের জন্য তার আজীবন প্রচেষ্টা, বুদ্ধিজীবী হিসেবে প্রগতিশীল জাতীয়তাবাদী ভূমিকা তাকে এক জীবন্ত ইতিহাসে পরিণত করে। কুদরতে খুদার জীবনের দিকে তাকালে আমরা দেখতে পাই কিভাবে একজন সৃজনশীল মানুষ এগিয়ে চলেন। তার সামনে নানা বাধা বিপত্তি আসে, কিন্তু তিনি কখনো থেমে থাকেননি। তিনি প্রথম জীবনে ছিলেন রসায়নবিদ, ছিলেন প্রেসিডেন্সি কলেজের অধ্যক্ষ, বাংলা ভাষায় লিখে চলেছিলেন বিজ্ঞান গ্রন্থ। দেশভাগ তাকে বানালো উদ্বাস্তু। পূর্ব পাকিস্তানে এসে হলেন প্রশাসক এবং বিজ্ঞান বিষয়ক সামরিক উপদেষ্টা। দীর্ঘ যন্ত্রণাক্লিষ্ট অভিজ্ঞতা থেকে তৈরি করলেন শিক্ষা কমিশন রিপোর্ট, যা ভবিষ্যতের মানুষ তৈরি করবে। সেই কমিশন কার্যকর হয়নি, তৈরি হয়নি সেই মানুষও যারা ভবিষ্যতের কথা মাথায় রেখে সিদ্ধান্ত নেবেন। আজ 1 ডিসেম্বর ডক্টর কুদরতে খুদার জন্মদিবস। এই মানবিক মানুষটির প্রতি রইল শ্রদ্ধা ও কৃতজ্ঞতা। আসুন ভালোবাসা, সহনশীলতা নিয়ে কাজ করার চেষ্টা করি। যুক্তিবোধ, ইতিহাস আর অভিজ্ঞতা দিয়ে সাজাই মুক্তির সোপান। ধন্যবাদ বাংলা একাডেমিকে, ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। সুধীবৃন্দ, এতক্ষণ প্রবন্ধ শুনলেন। এ পর্যায়ে আলোচনা করবেন কথা সাহিত্যিক ও বিজ্ঞান লেখক জনাব সুব্রত বড়ুয়া। আমি এখন বাংলা একাডেমির সম্মানিত ফেলো জনাব সুব্রত বড়ুয়াকে আলোচনা করবার জন্য বিনীত অনুরোধ করছি। আজকের এই মহতী অনুষ্ঠানের শ্রদ্ধেয় সভাপতি, বাংলা একাডেমির সভাপতি, প্রবন্ধকার, বাংলা একাডেমির
মহাপরিচারক, উপস্থিত সুধীবৃন্দ, আজকে প্রবন্ধকার, বিজ্ঞান বক্তা, বিজ্ঞান লেখক আসিফ যে প্রবন্ধটি উপস্থাপন করেছেন সেটি কলেবর খুব বড় নয়, কিন্তু মোহাম্মদ কুদরাতে খুদাকে জানার জন্য বা তাকে চেনার জন্য প্রাথমিক প্রস্তুতি যেটুকু দরকার সেটুকু এই প্রবন্ধে পাওয়া যায়। আমরা অনেকেই তাকে দেখিনি বা তার কাজের সঙ্গে আমাদের সম্পর্ক শুধু এই ঢাকা শহরে একটি জায়গায় যখন আমরা যাই তখন দেখি BCSIR, কিন্তু আমরা জানিও না যে এটি প্রতিষ্ঠার সঙ্গে এবং একে গড়ে তোলার সঙ্গে বিজ্ঞানী কুদরাতে খুদার অশেষ অবদান ছিল। আমি তাকে জীবনে প্রথম দেখি বাংলা একাডেমি 1974 সালে। 1974 সালে বাংলা একাডেমিতে বাংলাদেশ সাহিত্য সম্মেলন হয়েছিল। সেখানে বিজ্ঞান বিষয়ে একটি আলোচনা সভা হয়েছিল, এতে তিনি সভাপতিত্ব করেছিলেন। যেরকম আমরা আশা করি এবং যেরকম আমরা অভ্যস্ত, সেই সভাতেও সেই অবস্থায় ছিল, হাতে গোনা অল্প কয়েকজন মানুষ এবং অধিকাংশ দর্শক আসন শূন্য। বিজ্ঞানের প্রতি আমাদের যে আগ্রহ কম সেটি প্রমাণিত হয়েছিল। তার তখন যথেষ্ট বয়স এবং সেজন্য তিনি কিছুটা আলোচনা হওয়ার পর উনি শারীরিক অসুস্থতার কারণে সেদিন চলে গিয়েছিলেন। আমার সৌভাগ্য হয়েছিল সেই অনুষ্ঠানটি সঞ্চালন করার দায়িত্ব আমি পালন করছিলাম। তাকে বিদায় দিলাম এবং এরপর বিশিষ্ট চিকিৎসক অধ্যাপক বদরুজ্জামান চৌধুরী তিনি সভাপতিত্ব করলেন সেই অনুষ্ঠানে। কুদরাতে খুদার নাম আমরা তার আগেই জেনেছি। তিনি সায়েন্স ল্যাবরেটরির প্রতিষ্ঠাতা ছিলেন, কিন্তু তার চেয়েও বড় কথা তিনি বিজ্ঞান বিষয়ে বাংলায় বই লিখেছিলেন। আমার স্মৃতি থেকেই বলছি, কিছু কিছু হয়তো ভুলও হতে পারে। আমরা যখন স্কুলের ছাত্র তখন দশম শ্রেণীতে, নবম দশম শ্রেণীতে আজকের যে শিক্ষা ব্যবস্থা বিজ্ঞান, বাণিজ্য এবং মানবিক শাখা সেভাবে ছিল না। আমরা এক ধারায় পড়াশোনা করেছি এবং সেখানে সুযোগ ছিল বিজ্ঞানের বিষয় নেওয়ার। এই কিন্তু সাধারণ বিজ্ঞান পড়ানো হতো। এই সাধারণ বিজ্ঞানের বইটি যিনি লিখেছিলেন তিনি বিজ্ঞানী কুদরাতে খুদা। আমার যতদূর মনে পড়ে এই বইটির নাম ছিল আধুনিক বিজ্ঞান। অত্যন্ত চমৎকার বিজ্ঞান সম্পর্কে ওই পর্যায়ের লেখাপড়ায় ধারণা তৈরির জন্য এর চেয়ে ভালো বই আমি আর পাইনি। নানা ধরনের বই পড়েছি বাংলা ভাষায়, কিন্তু তার বাংলায় লেখা সেই বইটি দীর্ঘদিন ধরে স্কুলে পড়ানো হতো এবং আমরা পড়েছিলাম। পরবর্তীকালে যখন
বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার বিষয়টি আলোচিত হতে থাকে, তখন দেখেছি যে কেন্দ্রীয় বাংলা উন্নয়ন বোর্ড যে উদ্যোগ নিয়েছিল তখন, সেটি হলো উচ্চশিক্ষা পর্যায়ে বিজ্ঞানের বই প্রকাশ করা। বিজ্ঞানী কুদরাতি খুদা বিজ্ঞানের উচ্চশিক্ষা পর্যায়ের বই লিখেছিলেন। তিনি এক সময় কেন্দ্রীয় বাংলা উন্নয়ন বোর্ডের সভাপতিও ছিলেন, কিন্তু আমার যদ্দূর জানা তিনি এবং অধ্যাপক মোহাম্মদ এনামুল হকের উদ্যোগে বাংলা ভাষায় উচ্চশিক্ষা স্তরের বই প্রকাশের বিশেষ উদ্যোগ তখন কেন্দ্রীয় বাংলা উন্নয়ন বোর্ড নিয়েছিল। পরবর্তীকালে 1972 সালে কেন্দ্রীয় বাংলা উন্নয়ন বোর্ড বাংলা একাডেমির সঙ্গে যখন যুক্ত হয়ে সমন্বিত বাংলা একাডেমি গঠিত হয়, সেখানে এই কার্যক্রম পাঠ্যপুস্তক বিভাগ নামে একটি বিভাগের উপর অর্পণ করা হয়। এবং আমরা আজকে জানি যে বাংলায় উচ্চশিক্ষা স্তরে পড়ানোর ব্যবস্থা তখন যা ছিল এখন তার চেয়ে অনেক সংকুচিত হয়ে গেছে। তখন বাংলায় উচ্চশিক্ষা স্তরের বই পড়ার একটা আগ্রহ ছিল ছাত্রছাত্রীদের মধ্যে, এখন সেটি আছে বলে কিংবা থাকলেও খুব ভালোভাবে আছে বলে আমার মনে হয় না। যার ফলে আপনারা যদি একটু খোঁজ নেন তাহলে বুঝতে পারবেন যে বাংলা একাডেমিতেও উচ্চশিক্ষার জন্যে কিংবা উচ্চতর অধ্যয়নের জন্য বাংলা ভাষায় জ্ঞান বিজ্ঞানের যে বই প্রচুর পরিমাণে বাংলা একাডেমি থেকে বেরোনোর কথা ছিল, সেটা অন্তত আমার মনে হয় যে এখন আর হচ্ছে না। এর নানা কারণ আছে, এগুলো বিশ্লেষণ করা প্রয়োজন, তবে এই বিশ্লেষণ জরুরি। কারণ আমি এখনো মনে করি যে মাতৃভাষায় পড়ার সুযোগ উচ্চ পর্যায়ে যদি থাকে তাহলে আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে একটা বড় ধরনের পরিবর্তন আসবে। কুদরাতি খুদা সাহেবের প্রতিষ্ঠিত সায়েন্স ল্যাবরেটরি, আমরা এভাবে সাধারণত জানি, তার সঙ্গে তার যে সম্পর্ক, তিনি এর প্রতিষ্ঠাতা ছিলেন তো বটেই, একই সঙ্গে তিনি সক্রিয় গবেষণায় যুক্ত ছিলেন এর সঙ্গে। আমার সৌভাগ্য হয়েছিল দিল্লিতে ভারতের সায়েন্স ল্যাবরেটরির প্রধান কার্যালয়ে যাওয়ার, দেখার। সব দেখতে পাইনি, কিন্তু সেখানে দেখেছি যে তাদের সারা দেশে আমি শুনেছিলাম 50টির বেশি শাখা আছে এবং সেই শাখাগুলোতে বৈজ্ঞানিক গবেষণার কাজ হয়। আমাদের এখানেও শুধু ঢাকায় নয়, ঢাকার বাইরেও চট্টগ্রামে আছে, রাজশাহীতে আছে সায়েন্স ল্যাবরেটরির শাখা, এবং সেখানে বিজ্ঞান চর্চা, বিশেষ করে ফলিত রসায়নের চর্চা বিশেষভাবে হয়। এই কথাটা মনে করার একটি কারণ হলো কুদরাতি খুদা বিজ্ঞানী, তার বিজ্ঞান সাধনার বাইরেও আমরা এই যে প্রবন্ধ আজকে এখানে করা হয়েছে, এখানে তার বিজ্ঞানের মৌলিক বিজ্ঞান চর্চার যে কাজ, মৌলিক বিজ্ঞানের যে গবেষণা, সে বিষয়ে কিছুটা আলোকপাত করা হয়েছে। হয়তো সার্বিকভাবে করা সম্ভব ছিল না। এছাড়াও তিনি যেমন বাংলা ভাষায় বিজ্ঞানের উচ্চস্তরের বই লিখেছেন, তেমনি আমার যেটা মনে হয়, তিনি বিজ্ঞানের সাংগঠনিকভাবে বিজ্ঞানকে
বিজ্ঞানের গবেষণা করা এবং সাংগঠনিকভাবে বিজ্ঞান চর্চার কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সারা জীবন তিনি নিজেকে নিয়োজিত রেখেছিলেন। তার মতো এই রকম মানুষ আমাদের সমাজে বা আমাদের সমকালীন ইতিহাসে খুব কম পাওয়া যায়। আজকে বিজ্ঞানের ফলিত বিজ্ঞানের যুগ এবং প্রধানত আমরা বিজ্ঞান চর্চার দিকে আত্মনিয়োগ করতে চাই। তো এই আত্মনিয়োগের জন্য আমাদের উচিত হবে, আমি মনে করি, যে আমাদের সমাজে যারা বিজ্ঞান চর্চার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছেন এবং বিশেষভাবে বাংলায় বিজ্ঞান চর্চার জন্য প্রয়োজনীয় নানা ধরনের বই লিখেছেন বা স্মরণ করা এবং তাদেরকে অনুসরণ করা। আমি একটা সুযোগ পেয়েছিলাম সায়েন্স ল্যাবরেটরি থেকে একটি কাজ শুরু করা হয়েছিল, সেটা ছিল কুদরতে খুদার রচনা সংগ্রহ প্রকাশ করা। তো সেই যে কমিটি সেখানে গঠিত হয়েছিল, আমি তাতে সদস্য নিযুক্ত হয়েছিলাম এবং সায়েন্স ল্যাবরেটরির একজন অবসরপ্রাপ্ত কর্মী, আমাদের বন্ধু ডক্টর কবিরুল্লাহ, তিনিও সেই কমিটিতে ছিলেন। আর ছিলেন সুধাংশু রায় বলে বিজ্ঞান গবেষণাগারের একজন গবেষক। আমরা তার লেখা যে পাণ্ডুলিপি সেগুলো সংগ্রহ করতে পেরেছিলাম এবং আমরা চেষ্টা করেছিলাম তার যে বাংলা ভাষা, বাংলাতে লেখা যে বইগুলো সেগুলো ক্রমে আস্তে আস্তে ধীরে ধীরে প্রকাশ করা। কিন্তু যে কোনো কারণে হোক, নানা কারণে সেই কাজটি সম্পূর্ণ হয় এবং এই কাজের সঙ্গে বিশেষভাবে যুক্ত ছিলেন সায়েন্স ল্যাবরেটরির পক্ষ থেকে সুধাংশু রায়। তিনি এখন বেঁচে নেই। তার উদ্যোগে তার পাণ্ডুলিপিগুলো সব সংগ্রহ করা হয়েছে। আমার মনে হয় এখনো আমরা চেষ্টা করলে কুদরতে খুদার বাংলায় লেখা উচ্চশিক্ষা স্তরের যে বিজ্ঞানের বইগুলো সেগুলো প্রকাশ করা যেতে পারে। আমরা তো দেখতে পাচ্ছি যে উচ্চশিক্ষা স্তরে বাংলা ভাষা অনুসরণের বা প্রয়োগের চেষ্টা এখন সীমিত এবং সত্যি কথা বলতে হয় যে সেটি শেষ হয়ে গেছে। এখনো সেই চেষ্টা নেই আমাদের মধ্যে। কিন্তু এই বইগুলো যদি প্রকাশ করা যায় তাহলে আমরা দেখতে পাবো যে এই মহান মানুষটি অসাধারণ সব কাজ করেছে এবং তিনি রসায়ন শাস্ত্রে বাংলার যে প্রয়োগ, বাংলা ভাষায় রসায়ন শাস্ত্রের ব্যবহার, রসায়ন শাস্ত্রকে তুলে ধরার ক্ষেত্রে যে তার ব্যবহার, তার নতুন চিন্তাগুলো, সেগুলোর সঙ্গে আমরা পরিচিত হতে পারতাম। আমাদের দুর্ভাগ্য সেই কাজটা শেষ পর্যন্ত করা সম্ভব হয়। যতদূর মনে পড়ে একটি বা দুটি খণ্ড হতে বেরিয়েছিল, তারপর বন্ধ হয়ে গিয়েছিল। যে কারণে করতে আজকে আমি মনে করি যে কুদরতে খুদাকে যেমন আমরা স্মরণ করছি, তেমন আমরা স্মরণ করব আমাদের দেশে, আমাদের সময়ের বা আমাদের পূর্ব সময়ের যারা এইরকম নিবেদিত প্রাণ মানুষ ছিলেন, যারা নিজেদের কাজের ক্ষেত্রকে সারা দেশের কল্যাণে নিয়োজিত করার জন্য অক্লান্তভাবে কাজ করেছেন এবং স্বার্থহীনভাবে কাজ করেছেন, তাদেরকে স্মরণ করা। আমি আমার বক্তব্য এখানে আর বাড়াবো না। আমি জানি যে বাংলা একাডেমি থেকে কুদরতে খুদার একটি ছোট জীবনী আগে বেরিয়েছিল। এখন বাংলা একাডেমি চেষ্টা করলে একজন গবেষক ধর্মী লেখককে
তার একটি পূর্ণাঙ্গ জীবনী এবং তার কাজের পরিচয় সহ একটি বই বের করতে পারে। এটি করা উচিত বলে আমি মনে করি। বাংলা একাডেমি এই মহান বিজ্ঞান সাধকের কথা আমাদের স্মরণে এনেছে এবং তাকে তুলে ধরার চেষ্টা করেছে। এই জন্য বাংলা একাডেমিকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি মনে করি এইভাবে বিজ্ঞান চর্চার ক্ষেত্রে, বিশেষ করে বাংলা ভাষার বিজ্ঞান চর্চার ক্ষেত্রে আরও যাদের অবদান আছে, যারা চেষ্টা করেছেন, তাদেরকেও বাংলা একাডেমি এভাবে স্মরণ করে। আমাদের সবাইকে আমার আন্তরিক সুধীবৃন্দ, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ডক্টর মোহাম্মদ কুদরাতে খোদার পরিবারের সদস্য, তার নাতনি জনাব শামা-ই খুদা। আমি এখন জনাব শামা-ই খুদাকে মঞ্চে এসে কিছু বলবার জন্য বিনীত অনুরোধ করছি। আমার প্রচন্ড কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে যে এখানে হঠাৎ বলতে দেওয়ার সুযোগ দেওয়ার জন্য সবাইকে। আমি আসলে যখন শুনলাম যে দাদুর ব্যাপারে বাংলা একাডেমি এরকম একটা সেমিনার করছে, আমি আর ক্ষণমাত্র অপেক্ষা করে নিয়ে চলে এসেছি। যে আজকের বিষয়টা ডক্টর মোহাম্মদ কুদরতে খোদা একজন আলো দেখানো মানুষ। আজকে যে এই স্লোগানটার জন্য খুবই সুন্দর কথা। ওনার বৈজ্ঞানিক ধারণা, ওনার কাজ যদি আজকে আমাদের আগামী যে জেনারেশন বাচ্চারা, তাদের মাঝে যদি আলো ছড়াতে পারি, তাহলে তো ইনশাল্লাহ নিশ্চয়ই এটা আমাদের দেশের জন্য অত্যন্ত ভালো হবে। আমাদের আজকের অধ্যাপক আবুল কাসেম মোস্তাজুল হক সভাপতি, আপনাকেও সম্মান জানাচ্ছি, অধ্যাপক মোহাম্মদ আজম মহাপরিচালক। এবং আমি জানতাম না, আমার দাদুর সম্পর্কে আরো নতুন তথ্য দিলেন আসিফ সাহেব তার লেখনীতে। ধন্যবাদ সুব্রত সাহেবকে। আমি শুধু ছোট্ট একটা কথা বলবো যে আমার দাদু তো আপনারা মানে উনি মারা গেছেন আজকে বোধহয় বহু বছর। তার আমাদের বাচ্চারা, আমার সন্তানেরা, তারা এখন সবাই বড়। ছোটবেলায় আমাকে জিজ্ঞেস করতো, আচ্ছা বড় আব্বা কিসে ফেমাস, কি কাজ করেছেন? তো ওই কথাটি বলতে গিয়ে আমি শর্টকাটে যেটুকু বলতাম, প্যাটেক্স আবিষ্কার করেছেন। তো আসলে আরো অনেক ব্যাপক, সেটা আসিফ সাহেবের থেকে জানলাম। আর তখন বোর্ডের বই বাংলায়, যে বাংলা বোর্ডের বই যেটা ছিল ক্লাস 1 থেকে, সেই ক্লাস 3 এর বইয়ে ডক্টর কুদরতে খোদার সম্পর্কে একটা ইয়ে ছিল, গল্প ছিল। তো কোনো দুর্ঘটনা বা কোন কারণে ওটা বিলুপ্তি হয়ে যায়, সেগুলো আর নাই বা বললাম কেন চলে যায়। তো সেজন্য আগাম প্রজন্ম যারা আমাদের বাচ্চারা, তাদের বাচ্চারা ডক্টর কুদরতে খোদা কি ছিলেন, যে এত বড় বৈজ্ঞানিক ছিলেন এবং দেশের জন্য কাজ করতে ছিলেন নির্বিচারে, সেই কথা যার কারণে ডক্টর কুদরতে খোদা শিক্ষা কমিশন হলো, যে একটা স্বাধীন দেশে একটা সুন্দর, সেগুলো যে কোনো কারণে হয়তো প্রতিষ্ঠিত হতে পারেনি। কিন্তু আজকে ওনারা যে প্রয়াস নিয়েছেন বাংলা একাডেমি, আশা করি এভাবেই ধারাটা নতুন করে অব্যাহত থাকবে। আমার বাবা ডক্টর মঞ্জুরে খোদা, উনি বেঁচে আছেন, হি ইজ 91। আমার বড় বোন বলছে তাড়াতাড়ি ওনাকেও নিয়ে আসো। তো ইনশাল্লাহ পরবর্তীতে আমি সবটা যতটুকু পারলাম টেপ করলাম জানাবো। তো দাদু যেরকম পাটের উপর কাজ করেছিলেন, আমার আব্বাও জুট রিসার্চের ডাইরেক্টর ছিলেন, প্রথমে পাটুল করেন। তো আজকে যে আমাদের উপদেষ্টারা যে পলিথিন ব্যান করছে, জুটের ব্যাগ, এই জুটের ব্যাগ নিয়েও অনেক কাজ করেছেন আমার দাদা, আমার বাবারা। তো হয়তো প্রতিষ্ঠিত হয়েও হয়নি, কিছুদিন হয়েছিল চটের ব্যাগ। তো আশা করি এইভাবেই নতুন ভাবে আবার আমরা উজ্জীবিত হব এবং উজ্জীবিত হয়ে আমাদের ডক্টর কুদরতে খোদা, তার পরিবারের যারা সায়েন্টিস্ট আছেন, আমার বাবারও কিছু লেখনী আছে, পড়ে আমরা জানবো যে কি করা যেতে পারে বিজ্ঞান নিয়ে। আর আরেকটা একটা ছোট্ট কথা, এটা অবশ্য বললে কেমন লাগে না, আজকাল আমরা সবাই শুধু ব্যবসা ধর্মী, কিন্তু আমাদের ছোটবেলায় আমরা জানতাম বিজ্ঞান না পড়লে হবে না, ডাক্তার না হলে হবে না। তো মেরুদণ্ডটাই তো শিক্ষাই জাতির মেরুদণ্ড। তো ওই শিক্ষাটাকে কেন্দ্র করে যারা খেটে গেছেন, তাদেরকে সকলকে, যারা মুরব্বীরা কাজ করে গেছেন, আমার শ্রদ্ধা। আর একান্তভাবে আবারও ধন্যবাদ আজকে ওনার জন্য এই আয়োজন করা। পরবর্তীতে
ইনশাআল্লাহ যদি আবার সুযোগ পাই আমরা আপনাদের সাথে থাকবো। আর বাংলা একাডেমির জন্য যেটা উনি বললেন সুব্রত সাহেব, যে ওনার বইগুলো কেমিস্ট্রির রসায়নের উপর বোধহয় ইন্টারমিডিয়েট লেভেলে একটা বই লেখা আছে, আমাদের কাছে কোনো কপি আছে, আমি শিওর আবুল জালাল সাহেব জানবেন। ওগুলো যদি রিপ্রিন্ট করা হয়, জানি না বাংলা মিডিয়ামে ইন্টারমিডিয়েট যারা পড়া বেশ কঠিন, আমি মাঝে মাঝে খুললে দেখি যে বেশ কঠিন, কিন্তু ওইভাবে সহজভাবে আরও কিছু বোধহয় করা যায়। ওনার যে ইচ্ছেটা ছিল যে মাতৃভাষাতে বিজ্ঞান চর্চা, এটাই কিন্তু ওনাদের মূল কথা ছিল। তো ওইটাই ঘুরে ফিরে আমাদের বাবারা, যারা আমার বাবা, চাচা, দাদা সবাই ইম্পেরিয়াল কলেজের ডক্টরেট, কিন্তু ফিরে এসছেন দেশকে দেওয়ার জন্য। দিতে কতটুকু পেরেছেন বা গ্রহণ কতটা করতে পেরেছি আমরা জানি না, তবে সবসময় ও ইনশাআল্লাহ পরবর্তীতে সুন্দরভাবে সব এগিয়ে যাক। এরকম গুণী মানুষরা, গুণীজনকে যে কদর দিচ্ছেন তার জন্য অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। ডক্টর মোহাম্মদ কুদরাতে খুদার পরিবারের সদস্যের কথা শুনলেন। এবার সভাপতির ভাষণ প্রদানের জন্য আমি বাংলা একাডেমির সম্মানিত সভাপতি অধ্যাপক আবুল কাশেম ফজলুল হককে বিনীত অনুরোধ করছি। এখানে তিনি প্রবন্ধ করলেন, তারপর আলোচনা করলেন, তাদের সহ আপনারা যারা উপস্থিত আছেন এই সভায়, তাদের সকলের প্রতি আমি আন্তরিক শুভেচ্ছা জানাই। ডক্টর কুদরতে খুদাকে দেখেছি আমি কোনো সবাইকার বক্তৃতাও শুনেছি। ফর্সা চেহারা, একেবারে মোটা সোটা না, চিপচিপে, কথাবার্তা খুব পরিচ্ছন্ন উচ্চারণে ধীরে বলতেন এবং মানে হাঁটা চলা সবটার মধ্যে একটা সৌন্দর্য ছিল। আর বিজ্ঞান বিষয়ে আমাদের এখানে যে ধারণা যে আমাদের তো কোনো বিজ্ঞানী নেই, আমাদের বিজ্ঞানী দরকার, এইরকম বাস্তবতায় শুধু দেখো নাকি তখন বাঙালি জাতি, পূর্ব বাংলার বাঙালি জাতির একজন মানে শীর্ষ স্থানীয় বিজ্ঞানী এই হিসেবে বিবেচনা করা হয়েছে। এবং তিনি নিজে যে কোনো দলাদলি এইটা ওইটা এগুলোতে ছিলেন না, বলা যায় একরকম নিঃসঙ্গ ব্যক্তি হিসেবেই তিনি দায়িত্ব পালন করেছেন। কুদরতের জন্ম হলো ওই বীরভূম জেলায় পশ্চিমবঙ্গে উত্তরদিকে বীরভূম জেলা, এই বীরভূম জেলায় শান্তিনিকেতন, বিশ্বভারতী এগুলো অবস্থিত। তো কুদরতের লেখাপড়া করেছেন একদম প্রথমে হয়তো স্থানীয় কোনো স্কুলে, কিন্তু মাদ্রাসায়। পরে তিনি গোটা শিক্ষা জীবন লেখাপড়া করা এটা কাটিয়েছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ে, কলকাতা শহরে। এবং প্রেসিডেন্সি কলেজ থেকে তিনি এমএসসি পাশ করেন। তার পরীক্ষার রেজাল্ট আগাগোড়া ভালো ছিল স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়। তো ওখান থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করার পর প্রেমচাঁদ রায়চাঁদ স্কলারশিপ পেয়েছিলেন। তার পরীক্ষার পর ভালো শিক্ষার্থী বানিয়ে আরও একটা গবেষণার কাজ তিনি করেছিলেন এমএসসি পাশ করার পরে। ডক্টরেট ডিগ্রি করার জন্য তিনি লন্ডন বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলেন এবং সেখানেও খুব উৎকৃষ্ট একটা থিসিস অভিসন্ধান উপস্থাপনের জন্য প্রশংসিত হয়েছেন এবং ডিএসসি অর্থাৎ ডক্টর অফ সায়েন্স এই ডিগ্রি লাভ করেন। বহু বছর পরে 1974 সনে ঢাকা বিশ্ববিদ্যালয় কয়েকজনকে সম্মানসূচক পিএইচডি, ডিগ্রি ইত্যাদি ডিগ্রি দিয়েছিলেন। তো সেখানে যাদের নাম ছিল তাদের এক নম্বরেই ছিল সত্যেন্দ্রনাথ বসু। তখন ভাইস চ্যান্সেলর বসু তখন মারা গেছেন মাত্র। তো তখন আমাদের ভাইস চ্যান্সেলর ছিলেন ডক্টর আব্দুল মতিন। তো তিনি সত্যেন্দ্র বসুর মানে একদম প্রত্যক্ষ ছাত্র এবং তার মধ্যে সত্যেন্দ্র বসুর প্রতি আর সত্যেন্দ্র বসুর কিন্তু একটা অসাধারণ শ্রদ্ধাবোধ ছিল। সেই জন্যই তিনি চেষ্টা করছিলেন সত্যেন্দ্র বসুকে এই সম্মানসূচক ডিগ্রি দেবেন। তো তাতে আরও যারা ছিলেন সিডিবিদের মেম্বার এটা বলে তারা বললেন যে শুধু একজনকে দিলে সেটা ঠিক হবে না, এর সঙ্গে আরও কয়েকজনকে দেওয়া থাকবে। তখন আরও কয়েকজনের মধ্যে আমার যদি মনে হয় কবি নজরুল ইসলাম একজন ছিলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ছিলেন এককালে আবুল ফজল,
তারপরে কাজী মুজাহার হোসেন, আর এই ডক্টর কুদরতের খোদা, আরও একজন দুজন থাকতে পারি, আমার এদের কথা মনে পড়ছে। তো ওই অনুষ্ঠানে যখন মানে ডিগ্রি গ্রহণ করার পরে নিজের মনোভাব ব্যক্ত করার জন্য কয়েক মিনিট কথা বলছেন, ধরেন ম্যাক্সিমাম 5 মিনিট বা কম সময়। তাতে একটা কথা দিয়ে বলছিলেন, এইরকম একটা ডিগ্রি আনার জন্য আমরা লন্ডনে গিয়েছি, কত মানে একটা বিরূপ পরিবেশে কাজ করতে হয়েছে। এখন ঢাকায় যদি এই ধরনের গবেষণার পরিস্থিতি সৃষ্টি করা হয়, বিশেষ করে বিজ্ঞানের চর্চা, তাহলে সেটা খুব ভালো হবে। এই একটা কথাই আমার মনে করছে তাকে। আর যখন এইসব অনারারি ডিগ্রি দেওয়া হয় তখন খুব সুন্দর করে ছোটকে বড় করে একটা ক্রেডেন্সিয়াল লেখা হয়। এই জানাটা আমরা বলি তাদের সবার সম্পর্কে কিন্তু প্রশংসামূলক কথা আছে। ওই কবি যদি আপনাদের কাছে না থাকে তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরকে বললে কিংবা রেজিস্ট্রারকে বললে দিতে পারে। কয়েকজনকে পুরস্কার দিয়েছিল, এই যে মানে একটা সোভিনিয়ারের মতো করেছিল। এটা আমাদের বিভাগেরই কয়েকজন শিক্ষক এগুলো লিখেছিলেন বিভিন্ন সম্পর্কে। আমি নিজেও লিখে দিয়েছিলাম সেটা। তো কুদরতের খোদা কলকাতাতেই বড় হয়েছেন, শিক্ষকতা অধ্যাপনার কাজে গিয়েছেন প্রেসিডেন্সি কলেজ প্রথম, তারপরে প্রেসিডেন্সি কলেজের এই কেমিস্ট্রি ডিপার্টমেন্টের প্রধান হন, হেড অফ দ্য ডিপার্টমেন্ট তখন। আর পরে সেখানে তিনি ভাইস চ্যান্সেলরও ছিলেন কয়েক বছর। মোটামুটি ভালো ছাত্রদের যে মনোভাব, সেটা সামাজিক অবস্থা সম্পর্কে কম চিন্তা করেন, কেবল নিজের কেরিয়ার বিল্ড আপ করা এই চেষ্টা করেন। তার মধ্যে একজন দুজন ব্যতিক্রম থাকেন যারা সমাজের চারপাশের অবস্থা, অন্যায় অবিচারের প্রতিবাদ করেন, ন্যায়সঙ্গত কি এসব সম্পর্কে কথা বলেন। তো কুদরতের খোদা সেই ধারার লোক ছিলেন। তিনি সমাজ সচেতন ছিলেন, হিন্দু মুসলমানের বিরোধ রায়ট এগুলিতে তিনি খুব ব্যথিত হয়েছেন, এবং এমনভাবে ইংরেজ শাসনামলে হিন্দু এবং মুসলমান দুই কমিটি পরস্পর বিরোধী হইয়া সংঘাতের রায়টের মধ্যে পড়ে যায়, সেটা একটা মারাত্মক ব্যাপার। এইসব ঘটনা তিনি তার জীবনের অভিজ্ঞতা দিয়ে, নিজের অস্তিত্ব দিয়ে অনুভব করেছেন। তার বাঙালি জাতীয়তাবাদের প্রতি গভীর শ্রদ্ধা ছিল। বাংলা ভাষাকেও তিনি ছোট মনে করতেন না, পশ্চাৎবর্তী জাতির ভাষা মনে করতেন না। একটা ব্যাপার হলো যে আমরা যদি 1900 খ্রিস্টাব্দেও ধরি, একটা মানে তারিখ বুঝবার জন্য, যে 1900 খ্রিস্টাব্দে বাংলা ভাষা কি অবস্থায় ছিল, বাংলা ভাষার লেখকের আগে ইংরেজি আমরা কথাই বলছি কারা ছিলেন, তখন দেখা যায় যে রামমোহন, তারপরে বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ, এই কয়জনের লেখা এবং এই বাংলাভাষী যে জনগোষ্ঠী তাদের চিন্তাভাবনা, এইগুলো বিবেচনা করতে গেলে যদি আমরা জাপানের সঙ্গে বিবেচনা করি, দেখব যে বাংলা ভাষা জাপানি ভাষার চেয়ে যথেষ্ট উন্নত অবস্থানে আছে। তারপরে চীনের দিকে দেখবো আমরা যে অনেক উন্নত বাংলা ভাষা। এই ইংরেজি শিক্ষা, ইউরোপীয় দর্শন বিজ্ঞান এগুলোর সঙ্গে পরিচয় তাদের পরে ঘটেছে। আমরা পরাধীন ছিলাম ইংরেজদের, কিন্তু ইংরেজরা এদেশে শিক্ষা বিস্তারে বাধা কমই দিয়েছে। এবং আমরা যদি আমাদের পরবর্তী এই আরো 70 বছরের 1970 ধারা দেখি, তাহলে দেখব যে শিক্ষা দীক্ষা প্রদানে ব্রিটিশ সরকারের কার্পণ্য ছিল। পার্লামেন্টে আলোচনা হয়েছে যে ভারতবর্ষে ইংরেজি শিক্ষা দেওয়া উচিত কিনা। তো এর মধ্যে কিছু লোক বলছেন যে অবশ্যই উচিত না, যদি তাদেরকে আমরা ইংরেজি ভাষা এবং ইউরোপীয় জ্ঞান বিজ্ঞান দিই, তাহলে তারা আমাদের মানবে না, আমাদেরকে উৎখাত করে তারা স্বাধীনতা আন্দোলন আরম্ভ করবে। তো ওই তর্ক বিতর্কের মধ্যে স্টুয়ার্ট মিল ছিলেন তিনি একজন দার্শনিক। তো এই স্টুয়ার্ট মিল এবং তার যারা সহকর্মী ছিলেন, পার্টনার ছিলেন, তারা এটার বিরোধিতা করেছেন যে না, শিক্ষা দিতে হবে, শিক্ষা বঞ্চিত রেখে একটা জাতিকে শাসন করা এটা খুব বড় অন্যায় হবে, আমরা এত বড় অন্যায় করতে চাই। এই বিতর্কের মধ্য দিয়ে সিদ্ধান্ত হলো যে ভারতে ইংরেজি শিক্ষা দেবে, ইউরোপীয় জ্ঞানবিদ্যার সঙ্গে কি বলে তাদের পরিচিত করতে সহায়তা করবে সরকার। তো সেই অবস্থায় ইংরেজি শিক্ষা হলো 1835 সালে আনুষ্ঠানিকভাবে
ঘোষণা দেওয়া হলো যে ইংরেজি শিক্ষা সব সুযোগ উন্মুক্ত করা হবে এবং ভারতবর্ষের প্রশাসন কার্য চালানোর জন্য ইংরেজি শিক্ষিত ভারতবর্ষী সেইভাবে তৈরি করতে হবে। তো এই নিয়ে অনেক কথা আছে। কেউ কেউ এই কথা বলছেন যে ইংরেজরা ইংরেজি শিক্ষা দিয়েছে তাদের নিজেদের স্বার্থে ব্যবহার করার জন্য। এই তর্কবিতর্ক নানা মতো থাকবে, কিন্তু এই কারণে ইংরেজদের সঙ্গে আমাদের সংযোগ এবং ইউরোপীয় সভ্যতার সঙ্গে পরিচিত হতে ব্রিটিশ সরকার কার্পণ্য করেন। এই কারণেই কলকাতা তখন গোটা এশিয়াটাও যদি ধরি, একেবারে ল্যাটিন আমেরিকা অর্থাৎ দক্ষিণ আমেরিকা, তাহলে দক্ষিণ বিশ্বে বাংলা ভাষা কি লেখা হয়েছে, কারা লিখেছেন, এখানে বিজ্ঞানের চর্চা কতখানি হয়েছে, দর্শনের চর্চা কতখানি হয়েছে, ইতিহাসের চর্চা কতখানি হয়েছে, সাহিত্যের চর্চা কতখানি হয়েছে, কারা লেখক, তাদের স্ট্যান্ডার্ড কতখানি, এইটা যদি কম্পারেটিভলি আমরা বিচার করি তাহলে দেখব যে গোটা দক্ষিণ বিশ্বে কলকাতার সমকক্ষ অন্য কোনো জাতির কি বলে ভাষার গৌরব ছিল না। জাপান, চীন অন্তত বাংলাদেশের চেয়ে কলকাতা থেকে বছর 50-এর পরে ইংরেজি শিক্ষার দিকে গেছে এবং তারা ইংরেজি শিক্ষার দিকে গিয়ে যখন পাশ্চাত্য জ্ঞান বিজ্ঞান কিছুটা লাভ করছে তখন অত্যন্ত দ্রুত গতিতে তারা উন্নতি করেছে। আর আমাদের দুর্ভাগ্য হলো হিন্দু মুসলমান বিবাদ, রায়ট, আরো অনেক রকমের নিচতাহীনতার কথা বাঙালিদের মানে হিন্দু মুসলিম নির্বিশেষে অনেকে লিখেছেন, অনেকে বলেছেন। রামমোহন বাঙালি চরিত্রের কঠোর সমালোচনা করেছেন। এই জাতিকে হেয় প্রতিপন্ন করা উদ্দেশ্য ছিল না, উদ্দেশ্য ছিল দেশের ভিতরে যারা শিক্ষিত লোক, যারা চিন্তা করার সামর্থ্য রাখেন, তারা যাতে যে আত্মপরিচয় সম্পর্কে সচেতন হয় এবং পারস্পরিক সম্প্রীতির একটা মনোভাব থাকে। ঈর্ষা বিদ্বেষ বাঙালিদের মধ্যে খুব বেশি। এইসব কথা সেই মহান থেকে আরম্ভ করে এই কাল পর্যন্ত যারাই বাঙালিকে ভালোবেসে গভীরভাবে বুঝতে চাইছেন তারা সকলেই উল্লেখ করেছে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরও অনেক কঠোর কথা বলেছেন বাঙালিদের সঙ্গে। বেগম রোকেয়ার লেখাতেও পাওয়া যায় যে অনেক কঠোর কথা বাঙালিদের সম্পর্কে আছে। তো এই যে ঈর্ষা বিদ্বেষ, পরশ্রীকাতরতা, এইটা আমাদের জাতির মধ্যে পশ্চিমবাংলার বাঙালি তারাও এটাতে করবে, আগরতলা অবশ্য কিছুটা বিচ্ছিন্ন। এই কারণে আমাদের ঠিক সর্বাঙ্গের উন্নতি হয়নি। একটা কথা অনেকেই বলতেন, আমি শুনেছি যে বাঙালির সংঘ শক্তি হয় না। সংঘ শক্তি দল গঠন, বাঙালিরা দল গঠন করতে পারে না। যারা একটু যোগ্য লোক তারা প্রত্যেকেই চায় সভাপতি হতে। সভাপতি যখন একজন হতে পারেন না তখন দল ভেঙে আরেক দল গঠন করা। এই ধরনের কথা নানাজন বিভিন্ন সময়ে বিভিন্ন বাস্তবতা। রবীন্দ্রনাথকে বাঙালিদের প্রশংসাসূচক করে কথাও লিখেছেন, তার গোটা রচনাবলী খুঁজে পাওয়া যাবে। রবীন্দ্রনাথ যে নোবেল পুরস্কার পেয়েছিলেন তাকে একটা সংবর্ধনা দেওয়ার আয়োজন করেছিল কলকাতায়, একটা সংবর্ধনা কমিটি করে দলে। সেখানে রবীন্দ্রনাথ এমনই হার আমার নাকি সাথে একটা গান আছে। এই গানটা এই অনুষ্ঠানে রবীন্দ্রনাথকে সমাজে ইমিডিয়েট আগে অথবা ইমিডিয়েট পরে লেখা। অর্থাৎ রবীন্দ্রনাথ অনুভব করেছেন যে আমার দেশের মানুষ আমাকে বুঝতে চেষ্টাও করলো না, আর এই নোবেল পুরস্কারটা অনেক দূরবর্তী, আমাদের কাছ থেকে আমি পুরস্কার পেয়েছি। এই দুঃখ ব্যক্ত করে এই গানটা লেখা, এমনই হাত আমার না হিসাবে। এইরকম অনেক ব্যাপার আছে। তো কুতুব ভালো ছাত্র ছিলেন পরীক্ষার ফল ভিত্তিতে, পরীক্ষার ফল আগে করে তার ভালো। দ্বিতীয়, ভালো ছাত্র যারা থাকেন এবং সর্বোচ্চ শিক্ষায় সবচেয়ে ভালো জানেন, সাধারণত তারা খুব বেশি স্বার্থপর হয় এবং যত তাড়াতাড়ি সম্ভব অন্যদের পেছনে ফেলে সামনে চলে যেতে চান। আবার এর ব্যতিক্রমও কিছু কিছু আছেন। সেই ব্যতিক্রমের মধ্যে একজন। বাংলা ভাষার উন্নতি এই ব্যাপারে তার চিন্তা আমাদের রাষ্ট্রভাষা আন্দোলনে অনেক আগে থেকেই ছিল। আর আমরা বাঙালি এইরকম একটা চেতনা তার মধ্যে ছিল, যেটা আমাদের এখানে ওই 1960-এর দশকের 6 দফা আন্দোলন তার ঘটনা প্রবাহের মধ্যে ছিল। এইখানে বাংলা ভাষা বাঙালি জাতি অনেকটা সমর্থক। যদি বাংলা ভাষার উন্নতি হয় বাঙালি জাতির উন্নতি হবে। যদি বাংলা ভাষার উন্নতি না হয় তাহলে আলাদাভাবে শুধু জাতি উন্নতি করতে পারবে না, উন্নতি করতে পারবে না। তো এইসব থেকে বোঝা যায় যে তার যে সামাজিক সম্পর্ক
রাষ্ট্রীয় সম্পর্ক পারস্পরিক সম্প্রীতির মনোভাব দরকার, এটা ছিল তার কাছে কষ্টকর। আর ওদের একটা পীর পরিবারের সন্তান, তার বাবা পীর ছিলেন, পীর মুরিদ একটা আছে না, এটাই তার পেশা ছিল, পীর মুরিদ। সেই পরিমণ্ডল থেকে কুদরত খোদা আসছেন এবং তার কাজ সম্পর্কে অনেক কথা প্রবন্ধ যে আছে, সুব্রত বড়ুয়া আরো কিছু কথা পড়েছেন, এগুলো ঠিক। এখন কুদরত খোদা দিনিয়াত বই লিখেছিলেন। এই দিনিয়াত বই লেখার কারণে অনেকে বলছেন যে কুদরত খোদা কিরকম বিজ্ঞানী, তিনি দিনিয়াতের বই লেখেন। আসলে তিনি একসময় ডিপিআই ছিলেন, পাবলিক ইনস্ট্রাকশন। তখন ডিপিআইটা এই শিক্ষা মানে প্রশাসনের সর্বোচ্চ অবস্থান, ডিপিআই কি পাবলিক ইনস্ট্রাকশন, শিক্ষা ব্যবস্থা সবটাই ওই ডিপিআই মানে তত্ত্বাবধানে ছিল। তো ওই সময়ই তিনি লিখেছিলেন এই দিনিয়াত বই। ঠিক ধার্মিক লোক বলতে যা বোঝায় সেরকম আচরণ বোধ হয় কুদরত খোদা খুব একটা ছিল না। ধর্ম বিশ্বাস করেন, আল্লাহর অস্তিত্ব স্বীকার করেন, চলে, এটা ছিল। কিন্তু ধর্ম নিয়ে রাষ্ট্র গঠন করতে হবে, ধর্মের ভিত্তিতে সংবিধান তৈরি করতে হবে, এই ধরনের চিন্তা তার মধ্যে বিন্দু মাত্র ছিল। তিনি উল্টো দিকে চলছে। আমি ভাবছিলাম যে তিনি দিনিয়াত লিখতে গেলেন কেন, এর কারণ আমি যেটা বুঝি, তিনি না কাউকে কাউকে দেখে, সেটা হলো যে বেতন সরকার দেয় সেই বেতনটা যথেষ্ট না। একটা মানুষ সংসার চালাতে যতটা টাকার দরকার হয় ততটা সরকার দেয় না। দুই, নিজের জন্য এবং নিজের সন্তানাদিদের জন্য কিছু তো রেখেও যেতে যাওয়া দরকার। এইসব বিবেচনায় তারা টাকা আয়ের উপায় খুঁজেছেন এবং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, নানান বড় বড় প্রতিষ্ঠানের জ্ঞানী লোকেরা স্কুলের পাঠ্যপুস্তক লিখেছেন এবং অনেকেই আন্তরিকতার সঙ্গে লিখেছেন। কেউ কেউ হয়তো অন্যকে দিয়ে লিখিয়ে নিজের নামে এটা বোর্ডে জমা দিয়ে বই করেছেন, এসব ছিল। তো কুদরত খোদাও সেইরকম হয়তো আর্থিক প্রয়োজনের দিক থেকেই দিনিয়াত বই লিখেছিলেন শিশুদের পড়ার জন্য। ক্লাস 3, 4, 5, 8 কিছু ওই দিনিয়াত লেখা তো তুলনামূলকভাবে অনেক সহজ। আপনি আমি এত কিছু জানি না, তারপরে যদি একটা দিনিয়াত লিখে ইসলামের একটা পরিচয়, মুসলমানের কর্তব্য অকর্তব্য সম্পর্কে কিছু লেখা যায়, কাছে সবচেয়ে সহজ। এবং এই কারণেই হয়তো তিনি দিনিয়াত লিখতে গেছেন যে অল্প পরিশ্রমে উল্লেখযোগ্য পরিমাণ টাকা পাওয়া যাবে। এটার জন্য কেউ কেউ থাকে যে মূলত ধর্মীয় ধারার ব্যাপার, মুসলিম লীগ ধারার চিন্তা করে, আদৌ না মুসলিম লীগ ধারার চিন্তা এই কুদরত খোদার সমস্ত রচনাগুলি খোঁজ করে পাওয়া যাবে না। কিন্তু আমি অনেককেই দেখেছি এই দিনিয়াত শিক্ষা নাকি এই বই যে কয়েক খণ্ড লিখছেন, যে প্রথমবার, দ্বিতীয়বার, তৃতীয়বার, চতুর্থবার, এইগুলোর জন্য অপছন্দ করেছেন। অনেক লোক আমাদের সঙ্গে আছেন যারা ধর্মের কথা একেবারেই শুনতে চান না, খুব উগ্রভাবে সেকুলারিজমের কথা বলে। এখন আমার মনে হয় তাদের এই চিন্তা ঠিক না। ধর্ম বিশ্বাসী লোকেরা থাকবে, ধর্ম বিশ্বাসের বাইরে যারা আছেন তারাও থাকবেন, এবং সকলের মধ্যে একটা সম্প্রীতির মনোভাব নিয়ে চলতে হবে। কথাবার্তা, লেখা, বিবৃতি সব কিছুর মধ্যেই সহ অবস্থানে, শান্তিপূর্ণ সহ অবস্থানের মনোভাব নিয়ে মত প্রকাশ করতে হবে। সেটা না করে কোনো ব্যক্তি যদি মানে অন্য ধর্মের লোকদের ঘৃণা প্রকাশ করেন, অবজ্ঞা করেন, তাহলে তো এখানে একটা প্রতিক্রিয়া তৈরি হয়। এবং যারা ধর্ম সম্পর্কে উদাসীন ছিলেন তারা আমার পিতার ধর্ম, আমার মায়ের ধর্ম, কেন আমাকে আঘাত করে কথা বলবে, এরকম উল্টা কথা অন্যদিকে চলে যায়। তো এই সমস্ত বিষয়ে মোহাম্মদ কুদরত খোদার একটা অসাধারণ মানে স্বচ্ছ চিন্তা ভাবনা জীবনযাপন সৃষ্টি ছিল। তো তিনি প্রেসিডেন্সি কলেজে বিভিন্ন অবস্থানে ছিলেন, কলকাতায় এরও বাইরে আরও কোনো কোনো অবস্থানে ছিলেন। যে বিশ্ববিদ্যালয় যে কলেজকে এখন প্রেসিডেন্সি কলেজ বলা হয়, এইটাই একসময় ছিল হিন্দু স্কুল ও কলেজ, যেখানে মধুসূদন লেখাপড়া করেছিলেন। আর যে মানে তেলুগু, ডিওলজিও এরা শিক্ষক ছিলেন। সেই স্কুলটাই পরে এই প্রেসিডেন্সি কলেজে পরিণত হয়। তো এই কলেজটা খুব ইয়ে ছিল, সম্মানিত অবস্থানে ছিল। কলকাতা বিশ্ববিদ্যালয়ে তো ক্লাস নেওয়ার, এটা করার
কোনো সুযোগ নেই। কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের আওতায় যেসব কলেজ আছে সেইগুলোতেই তখন ওই অনার্স MA ডিগ্রি অথবা এই গবেষণা করারও ডিগ্রি অর্জনেরও সুযোগ ছিল। তো এই সুযোগগুলো শিক্ষাগত আগ্রহ, পরীক্ষার ফল ভালো করার জন্য চেষ্টা, এই এর মধ্যে দিয়ে অভিব্যক্ত হয়েছে। আর 1947 সালে দেশ ভাগের পরেই তো তিনি ঢাকায় চলে আসেন। ঢাকা তো তার কাছে অপরিচিত জায়গায় ছিল। তো এই যে 1947 সালে 14 আগস্টের পরেই তিনি ঢাকায় চলে আসেন এবং এখানে ভালো চাকরিতেই প্রথমে যোগদান করেন, সরকার তাকে মর্যাদা দিয়েছে। তারপরে তিনি DPI হয়েছিলেন, ডাইরেক্টর অফ পাবলিক ইনস্ট্রাকশন। এটা পরে পরিবর্তন করে অন্যরকম করছে। অনেকেই DPI ছিলেন, বলা যায় শিক্ষা বিভাগের মানে সমস্ত কর্মকাণ্ডের সবচেয়ে বেশি ক্ষমতাবান কর্তব্যপরায়ণ পদ হলো ব্যক্তির জন্য পদ হলো এই DPI। এখন শিক্ষা ভবন করে অন্যরকম করে ফেলতে অনেক কিছুই সম্পূর্ণ মিনিস্ট্রির হাতে চলে গেছে। তো এই দিক থেকে দেখলে দেখব যে লেখাপড়ার পর্যায়ে শেষ করে সব সময়ই তিনি সম্মানজনক উচ্চ পদে চাকরি করেছেন। যেহেতু তার মানে কাজ করার নৈপুণ্য আছে, পরীক্ষার রেজাল্টও সেটা প্রমাণ দেয়, সেই কারণেই তিনি ওই অবস্থানে থাকতে পেরেছেন। একটা কথা বলতে প্রবন্ধটা উপস্থাপন করা হয়েছে, তাতেও প্রচুর কিছু লেখার কথা বলা হয়েছে এবং সুব্রত গুরু এখানে বলেছেন যে তার লেখা বই বের করা। এই কাজটার কথা এর আগেও আমি অনেককে বলতে শুনেছি, বিশেষ করে বিজ্ঞানের লোক যারা, কিন্তু কাজটাতে তো কোনো অগ্রগতি হয়নি। বাংলা একাডেমির একটা মানে অতীতের লেখকদের রচনাবলী প্রকাশের স্কিম ছিল, সেটাও আগে যেরকম সক্রিয় ছিল এখন তার থেকে অনেক কম হয়ে গেছে। বাংলার উন্নয়ন বোর্ডের কথা বলা হয়েছে, এটা পাকিস্তানের কেন্দ্রীয় সরকার ঢাকায় বাংলা উন্নয়ন বোর্ড করেছিল, আর পশ্চিম পাকিস্তানে করেছিল উর্দু উন্নয়ন বোর্ড, আইয়ুব সরকার করেছিল। এখানে বাংলা উন্নয়ন বোর্ডের আমার ধারণা তিনি প্রথম পরিচালক ছিলেন, এখন মহাপরিচালক বলে, তবে এই পদগুলো পরিচালক এই নামের কথা। আমার ধারণা তিনি এই বাংলা উন্নয়ন বোর্ডে প্রথম পরিচালক ছিলেন। এই বিষয়ে গভর্নর মোনায়েম খানের সঙ্গে তার মত পার্থক্য হয় এবং তিনি চাকরি ছেড়ে দেন, তখন অন্যেরা আসেন। এর থেকে বোঝা যায় আত্মসম্মান বোধ বেশ প্রখর। গভর্নর তিনি তো ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলর, তার আন্ডারে সরাসরি, কিন্তু তারপরেও একজন গভর্নর যদি সম্মানের সাথে কথা না বলেন তাহলে সেখানে অবৈধ অবস্থানে আমি থাকবো কেন, দিয়ে চলে আসছিলেন। তো এইসব থেকে তার একটা চরিত্র বলে, ইন্টেলেকচুয়াল ক্যারেক্টার বলে সেটা পরিচয় পাওয়া যায় প্রকাশে দেখি আমরা। আর স্বাধীন বাংলাদেশে শেখ মুজিবুর রহমান একটা শিক্ষা কমিশন এবং আমাদের শিক্ষা ব্যবস্থা, শিক্ষানীতি ফুল নলছে বদলাতে হবে, এটাই তিনি বক্তৃতায় বলতেন। এই শিক্ষা ব্যবস্থার ফুল নলটা বদলে নতুন শিক্ষানীতি করতে হবে, নতুন শিক্ষা ব্যবস্থা করতে হবে। তো এই জায়গায় শেখ মুজিব কথা কি মানে নিয়েছেন এবং যে শিক্ষা কমিশন করেছিলেন তার সভাপতি করে এই শিক্ষা কমিশন তারা খুব দীর্ঘ সময় নেয়নি, অল্প সময়ের মধ্যেই লিখেছেন। পাকিস্তানকালে আইয়ুব খান যে শিক্ষা কমিশন রিপোর্ট করেছিল, আমরা সেটার বিরুদ্ধে খুব আন্দোলন করেছি এবং সরকার বাধ্য হয়েছে সেই রিপোর্ট স্থগিত করতে। স্থগিত মানে এখনো স্থগিত আছে, ভবিষ্যতে স্থগিত থাকবে, অর্থাৎ স্থগিত মানে এটাকে চাপা দেওয়া। তো সেই পদ্ধতিগুলো ওই মডেলটা তার সামনে ছিল। আমি নিজে লক্ষ্য করেছি ওই রিপোর্টটা সুলিখিত, আমরা এর বিরোধিতা করেছি। তার একটা কারণ, বড় কারণ হলো আমরা তো বাঙালি জাতীয়তাবাদ চাই, পাকিস্তানি জাতীয়তাবাদ আমরা চাই না। আমরা রাষ্ট্র হিসেবে পাকিস্তান এর বিরুদ্ধে করে আমাদের ভূমিকা নয়, কিন্তু আমরা এই পূর্ব বাংলার, পূর্ব পাকিস্তানের যারা, আমাদের ভাষা বাংলা, আমাদের একটা ইতিহাস আছে, এর মধ্যে ভালো দৃষ্টান্ত কিছু আছে, খারাপের দৃষ্টান্ত অনেক আছে, কিন্তু তারপরেও আমরা মনে করি ভবিষ্যতে বাংলা ভাষা এবং আমাদের যে একটা কমিউনাল স্বাতন্ত্র্য এই অবলম্বন করে ভবিষ্যতে আমাদের জাতি উন্নত হবে, শক্তিশালী হবে সব দিক দিয়ে। তো এই যে পাকিস্তানি জাতীয়তাবাদ সৃষ্টির প্রয়াস, এটাতে কোথাও আগ্রহী ছিলেন, কারণে এটা তার মানে মনে
মনকে আকর্ষণ করে রাখে এই বাঙালি জাতীয়তাবাদ, ভারতীয় জাতীয়তাবাদ এই ধরনের চিন্তা অবলম্বন করে চলেছে। তো এই যে কলেজ, হিন্দু কলেজে প্রেসিডেন্সি কলেজ, এই কলেজের প্রিন্সিপালও ছিলেন কিছুদিন। কথাই বলা যায় যে শিক্ষা জীবন শেষ করার পরে মোটামুটি উচ্চশিক্ষিত লোকদের জন্য সবচেয়ে বড় যে অবস্থা, সেই ধরনের অবস্থানেই তিনি ছিলেন। এবং ঢাকায় আসার পরও এখানকার যে মুসলিম লীগ সরকার তারাও প্রত্যেকতাকে সম্মান করেছেন যে আফটারও একজন মুসলমান বিজ্ঞানী যদি আমরা পাই তাহলে আমাদের লোকদের, ছাত্রদের মনে একটু ভরসা হবে যে না আমরাও পারবো, এরকম একটা মনোভাব থেকে যে মনোনয়নকারের সাথে কিছু একটা বিরোধের ফলে ওইটাকে ত্যাগ করেন। কিন্তু তিনি যে বেকার হয়ে থাকলেন অনেকদিন, তা একটা ত্যাগ করলেও আরও মানে বড় বড় কাজই তার সামনে আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেমিস্ট্রি ডিপার্টমেন্টেও তিনি ওই পার্ট টাইম হিসেবে কিংবা ভিজিটিং প্রফেসর হিসেবে বেশ কিছু ক্লাস নিয়েছেন। আর তিনি চাইলেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক হিসেবে জয়েন করতে পারতেন, কিন্তু সেই দিকেও নাম দেন নাই। তো এই সব কাজের মধ্যে প্রত্যেকটা কাজ কিন্তু গুরুত্বপূর্ণ, অনেক সময় দিতে হয়, অনেক চিন্তা করতে হয়। এরই মধ্যে অনেকগুলো বই লিখেছেন ওই কুতুবুদ্দৌলা, এবং তার সেই বইগুলো বাংলায়ও আছে, ইংরেজিতেও আছে। তিনি বাংলার পক্ষে ছিলেন। তো সেই বই কতটা পাওয়া যায় তারপরে থেকে সেটা উদ্ধার করে কোনো প্রতিষ্ঠান অথবা বাংলা একাডেমি করে আরো ভালো হয় রচনাবলী আকারে বের করতে পারে। এবং এর মধ্যে যেগুলোর রেলেভেন্স আছে, যেগুলোকে গুরুত্বপূর্ণ ভাবা যায়, সেইগুলো দিয়ে বই করা যায়। আর অনেকগুলো আছে যেগুলো এখন আর গুরুত্ব বহন করে যায়, সেগুলো বাদ দেওয়া যায়। তো আমরা বিজ্ঞানসম্মত দৃষ্টিভঙ্গি চাই বাংলাদেশের অন্তত শিক্ষিত লোকদের, উচ্চশিক্ষিত লোকদের মধ্যে। আমরা বিজ্ঞানসম্মত দৃষ্টিভঙ্গি আমাদের জাতির লোকদের মধ্যে বিকশিত হোক, এটা আমরা চাই। এবং ছোটবেলা থেকে শিক্ষক এবং স্কুল, বাবা মা যখন শিক্ষা দেন, শিশুদের মন্ত্র সেইভাবেই গড়ে ওঠে। এইখানে বিজ্ঞানের কথা বললেই অনেকে মনে করে যে ধর্মের বিরুদ্ধে তো কথা বলছে, সেটা ঠিক না। ধর্মবিশ্বাসী মানুষ থাকবে, এবং এর বাইরে যারা চিন্তা করবে তারাও থাকবে, এবং রাষ্ট্রীয় জীবনে সব সম্প্রদায়ের লোকদের পারস্পরিক একটা সুসম্পর্কের মধ্যে সহ অবস্থান করতে হবে, এই নীতি নিয়ে চলার থাকে। প্রতিযোগিতা মোটামুটি এই ধারায় জীবন নিয়েছে। এখন এইসব কথা আমরা যত বেশি বলি না কেন, এগুলোর দ্বারা যথেষ্ট কাজ হবে। যথেষ্ট কাজ অর্থাৎ আমাদের বিজ্ঞানী এই জাতির ভেতর থেকে সৃষ্টি করতে হবে নানাভাবে, নানা মহতে ওই তাদের কিছু সুযোগ সুবিধা দিয়ে। আর আমাদের প্রতিদিনের জীবনযাত্রা ছোট বড় নানান কাজের মধ্যে বিজ্ঞানসম্মত দৃষ্টিভঙ্গি এই সচেতনতা নিয়ে কাজ করলে তুলনামূলকভাবে কাজ ভালো হবে। তো কুদরতি কোথায় এই আলোচনা আজকে এতে আমরা বলবো যে কুদরতি কোথায় রচনাগুলি প্রকাশ করা হোক, রচনাগুলি তার পরিবার থেকে নিতে হবে যে কিছু হয়। তারপরে কেউ একজন সেগুলো সংকলন এবং সম্পাদনা করে দেবেন। কোম্পানির ডিপ্লোমি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হতে পারে, বিজ্ঞান ফ্যাকাল্টি হলেই ভালো। রসায়ন বিষয়ে গবেষণা এমএসসি পাস করেছিলেন, এটা মাস্টার অফ সায়েন্স পাস করেছিলেন, এবং তারপরে এই ধারাতেই কেমিস্ট্রি বা রসায়ন বিষয়ে গবেষণা করেছিলেন। এবং তার ইংরেজি বাংলা লেখার মধ্যেও এই রসায়ন বিজ্ঞানের নানান বিষয়, কেমিস্ট্রি নানান বিষয়, প্রধানত এইগুলো, এর বাইরেও কিছু কিছু বিষয় আছে। তো আজকে এই আলোচনা সভা সার্থকতা লাভ করবে যদি বাংলা একাডেমি একটা সিদ্ধান্ত নেয় যে এই লেখাগুলো দেখে মানে আমরা একটা রচনা করি, সুযোগ্য সম্পাদনার মাধ্যমে সেটা একটা কাজের কাজ হবে। আমাদের এখানে বিজ্ঞান বিষয়ে কেউ কেউ লিখেছেন, এবং তাদের মধ্যে কারো কারো লেখা অত্যন্ত ভালো, কিন্তু তারা তো বিজ্ঞান চর্চা করেননি। তারা বিজ্ঞানের কোনো কোনো সিদ্ধান্ত অবলম্বন করে বই লিখেছেন,
এটাকে বিজ্ঞানের চর্চা না, এটা হলো বিজ্ঞানের বিষয় নিয়ে সাহিত্য চর্চা। ছোটদের জন্য বই লিখছেন, বড়দের জন্য লিখছেন, এটা এখানে ছিল অনেকের মধ্যে। আব্দুল্লাহ আলমতি শরফুদ্দিন তার মধ্যে সবচেয়ে বেশি এই বইগুলো খুব চলতো, এখনো বাজারের আগে চলবে। বিশেষ করে কিশোর ওরা করবে, বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা করবে এরকম। তো আমি এটাও বলবো যে অবশ্যই আব্দুল্লাহ আলমতি শরফুদ্দিনের বইও বের করা দরকার, তার বই আকারে বা দেখতে হবেই হোক। তো যতই আমরা এইসব আলোচনায় অগ্রসর হব, ততই মনে হবে যে আমাদের জ্ঞান বিজ্ঞানের ক্ষেত্রে কিছু আছে, তার দৃষ্টান্ত আমাদের সামনে উপস্থাপন করা হোক। কিন্তু আমি বলছি যে কুদরতি খুদা আমাদের বিজ্ঞানী, ঢাকা কেন্দ্রিক জাতীয় সংস্কৃতি। এখন বলি সত্যেনপুর ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরি করেছেন এবং এইখানেই তার গৌরবের সময়টা কেটেছে। সত্যেনপুরেরও জীবনী বের করা উচিত। তারপরে আচার্য প্রফুল্লচন্দ্র রায়, তারও মানে জীবন এবং তার কাজের বিবরণ এগুলো বই আকারে বের করা সমীচীন। মেঘনাথ সাহা, তিনিও তো বিজ্ঞাপনের লোক ছিলেন এবং এই ভারতে অন্তত 5-6 জন বড় বিজ্ঞানী আমরা পাই, তাদের কথা যদি সামনে আনে হয় এবং হিন্দু মুসলমান বিরোধের ঊর্ধ্বে থেকে সত্যনিষ্ঠ তথ্যনিষ্ঠ হয়ে, তাহলে এটা আমাদেরকে সহায়তা করবে নানাভাবে। অন্তত যারা ছাত্র, যারা শিশু কিশোর, তাদের মনের উপরে প্রভাব পড়ে তারা কেউ কেউ বিজ্ঞানী হতে আকাঙ্ক্ষা করবে এবং সেই রকম আকাঙ্ক্ষা থেকেই তো বড় বিজ্ঞানীরা আত্মপ্রকাশ করে। তো এই কথা আরো বলার অনেক কথা থাকতে পারে, বসে বসে চিন্তা করে বলতে হলো। এই কটা কথা বলি, আমাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করতে পারি। সুধীবৃন্দ, সভাপতি মহোদয়ের বক্তব্যের মধ্য দিয়ে শেষ হলো আজকের সেমিনারের সকল আয়োজন। উপস্থিত সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।